রহস্যময়। বিজ্ঞান সেই রহস্যের জট খুলছে প্রতিনিয়ত। আজ যা অনাবিষ্কৃত তা অবিশ্বাস্যও বটে। আমাদের ডর অনুষ্ঠানে যে ঘটনার মুখোমুখি আপনি হতে যাচ্ছেন তার যুক্তিসিদ্ধ উত্তর নেই। আমরা প্রতিদিনের জীবনে ভয় বা রহস্যকে যেভাবে স্থান দিয়েছি সেভাবেই এই অনুষ্ঠান আপনার কাছে জায়গা করে নিচ্ছে। এই অনুষ্ঠানের কোনো ঘটনাই সার্বজনীন নয়। ডর মানে ভয়। হন্টেড বাই ব্রান্ড মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি। শ্রোতা সবাইকে স্পেশালি আজকের এই স্পেশাল এপিসোডে ওয়েলকাম অ্যান্ড মোস্ট ওয়েলকাম। আমরা আসলে আজকের এপিসোডটা আপনাদের জন্য কিভাবে উপস্থাপন করেছি সেটা একটু পরে বলি। তার আগে সবাই মিলে আমরা একটু ঈদ মোবারক বলতে চাই। পুরো টিমটা আমাদের সঙ্গে একসাথে আমরা রয়েছি, তো আমরা সবাই মিলে একসাথে একটু ঈদ মোবারক বলি। রেডি, 1 2 3 গো। ঈদ মোবারক। আমাদের এখানে বেসিক্যালি আপনারা চেনেন সবাই, আমাদের প্রিয় রেজা ভাই আছেন, আমি আরজে কিবরিয়া আছি, সুমন আছে ডরের, এবং সাউন্ডের লোবান ভাই। তো আজকে আমরা স্পেশাল ঈদের এপিসোড নিয়ে আপনাদের সামনে আছি। ডর মানে ভয়, সেটা আজকে একটু অন্যরকম হয়ে যাবে। ভয়টা আসলে হয়তো বা থাকবে না। আমরা চারজন মিলে ঢাকা শহরের বিশেষ একটি প্রিয় জায়গাতে এই মুহূর্তে আমরা আছি, যে জায়গাটায় আমরা ডর নিয়ে প্ল্যান করি, ডর নিয়ে আমরা কথা বলি এবং ডর নিয়ে আমরা চিন্তা করি, ভবিষ্যৎ পরিকল্পনা করি। আমরা আসলে একটা খুব ভালো টিম আমরা বলবো। আমরা একসাথে বসে আড্ডা দিই, হ্যাঁ। এবং আমাদের এই চারজনকে আপনারা শুনতে পেলেও অফ ট্র্যাকে আমাদের সঙ্গে সবসময় রাজু থাকে। আপনারা দেখবেন যে লাইভে আমাদের রাজু ক্যামেরায় থাকে। সো রাজু আমাদের সঙ্গে এই মুহূর্তে যোগ দিচ্ছে। রাজুকে একটু হ্যালো বলার সুযোগ দেন আপনার মাইক্রোফোনটা দিয়ে। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সো রাজু আমাদের সঙ্গে আছে। আমরা পাঁচজন মিলে আসলে চমৎকার একটা পরিবেশে একসাথে হয়েছি। তো আমরা আজকে ডরের বাইরে থাকবো নাকি? আজকে কি হয়, আজকে ভাবতেছি যে মানুষকে ভয় না দেখে আজকে আমাকে আনন্দ দেই। আজকে ঈদের আনন্দ। আমি একটু ইন্টারাপ্ট করি যে এই আনন্দের মাঝে আমি একটু শ্রোতাদেরকে বলি যারা শুনছে এই মুহূর্তে, এবং আপনারা একটু অপেক্ষায় থাকেন। ডরের শেষ দিকে আজকে রেজা ভাই আপনাদেরকে অনারের মাধ্যমে ফু দিবে, কারণ এই ধরনের অনেক কিছু আবদার এসে থাকে মাঝে মাঝে আমাদের কাছে। গান গেয়ে শোনাবে, তো আমাদের জোর আপত্তি আছে। আজকে রেজা ভাই আমাদেরকে গান গেয়ে শোনাবে। আমি গান পাই না ভাই, আমি গান শুনলে যারা মোবাইলে শুনতেছেন এই মুহূর্তে মোবাইল সব ভেঙে যাবে, স্পিকার ফেটে যাবে, মোবাইলের স্ক্রিন ফেটে যাবে। তো আমি কেন বলতেছি ঈদ মানে আজকে আসলে ঈদের দিন অলরেডি পার হয়ে গেছে। ঈদ আনন্দ, আমরা আনন্দ আমরা চাই না যে ঈদ আনন্দ শেষ হয়ে গেছে অলরেডি। না না, কি বলেন, মানে ঈদের আনন্দ শেষ, আপনার শেষ হয়ে যেতে পারে, আমাদের এখনো শেষ হয়নি। আমি এটাই বলতে যাচ্ছি যে ঈদের আনন্দ যাতে সারা বছর থাকে সেটাই আমি প্রত্যাশা সবার কাছে করি, যাতে আনন্দটা শেষ না হয়। আমরা ডট নিয়ে আপনাদেরকে শুভকামনা জানাই সবসময়ের জন্য। আর আমাদের সঙ্গ আপনারা যে দিচ্ছেন এটা আসলে বিরাট একটা ব্যাপার না। এবং লোবান ভাই বরাবরের মতোই খুব চিন্তিত, কারণ সেই কথাগুলো এখন ধারণ করছে একটা বিশেষ যন্ত্রে। সে আসলে কথা বলার চাইতে যন্ত্রে আমাদের কথাগুলো ঠিক মতো আসলে লোবান ভাই আমাদেরকে পাত্তাই দিচ্ছে না যন্ত্রের প্রতি। আমি আসলে এই অনুষ্ঠানটা শুরু করতে চেয়েছিলাম আজকে লোবান ভাইকে দিয়ে, কারণ আসলে আমাদের লিসেনার যারা কি ভেবে আছে ওরা কিন্তু লোবান ভাইয়ের মুখে কোনো কথা এমন মতো শুনে না, ঠিক মতো শুনে না। এটার পিছনে কারণটা আমি বলি। আপনি এবিসিতে ঢোকার পরেই দেখবেন হাতের বাম পাশে ছোট্ট একটা দরজা আছে এবং ছোট একটা রুম আছে। এইখানে বেচারি সারাদিন বসে কাজ করে, তার রুমটা আমার যথেষ্ট পছন্দ। আমি ঢুকিয়ে রুমটাতে বসে প্রথমে আমি অফিসে ঢুকেই হচ্ছে দরজাটা খুলি, খোলার পরে আমি ওখানে ভিতরে ঢুকি, দেখি যে সে কি অবস্থায় আছে। কাজে নিমগ্ন। ম্যাক্সিমাম টাইম আমি তাকে দেখি আইদার সে কল কাটতেছে, অথবা দেখা গেল ডর নিয়ে পড়ে আছে, অথবা হেলমেট 920 পড়ে আছে। সো আমার দৃষ্টিকোণ থেকে আমি টু বি অনেস্ট বলতেছি, ইন রিসেন্টলি যেটা বলবো এবিসিতে, হি ইজ আ মোস্ট অ্যাক্টিভ এমপ্লয়ি। আমি 24 ঘন্টা আমি তাকে দেখি ওনাকে পিসিতে মানে মাথা ইয়ে করে, এবং মানে অলওয়েজ সে কাজের মধ্যে, 8-9 ঘন্টা কাজের মধ্যে আমি থাকি। আসলে আজকে যখন আসছিলাম এখানে, আমি আর লোবান ছিলাম, রাস্তায় ছিলাম। লোবান এক পর্যায়ে কথায় কথায় বললো যে ডরের জন্য তো জীবন যৌবন সবই দিয়ে দিলাম, কিছু আর বাকি রইল না। উনি নাকি, আমি এটাও শুনছিলাম আমার কাছ থেকে, উনি নাকি কাজের প্রেসারে ঈদে যে শপিং করবে সেটা নাকি ঠিক মতো করতে পারে নাই। এটাই আমরা বলবো যে আসলে কাজে ব্যস্ত থাকে মানুষ, মানে নগরী একটু ভালো লাগে, ব্যস্ত থাকে মানুষ, ব্যস্ত থাকাই উচিত। বাইরে দিয়ে একটা ফাঁক বের করতে হবে পরিবারের জন্য, আত্মীয় স্বজন বন্ধুদের জন্য, সেটাই হচ্ছে আসলে আনন্দ। তবে লোবান ভাই একটা কাজ করে রেজা ভাইয়ের নামটা মাঝে মাঝে ব্যবহার করে, মানে সংসারে যদি কিছু ঝামেলায় পড়ে আর কি, বিশেষ করে অনেক দেরি করে যায়, দেখা গেছে যে সময় দিতে পারছে না ফ্যামিলিতে ঠিক মতো, হেঁটে যায়, তখন রেজা ভাইয়ের নাম দিয়ে আর কি কোনোভাবে পার পেয়ে যায়। না না, আমি নিজে বাসায় মাইর খাই ভাই। সব গুরু এক জায়গায় ধরা, সব গুরু এক জায়গায় ধরা, ওইখানে আর কিছু খাটে না। যদিও এই দিক থেকে পুরো টিমের
টিমের মধ্যে তিনজন মানে এই একটা মজার পথে ধরা খেয়েছে, আমি এখনো বাকি আছি। মানে ওর নিজের সুমন ভাইয়ের ক্যানভাসে মোবাইলটা করে মাত্র ফেলেছে যে মাত্র পকেটে আমার জন্য যদি নিচে কোনো পড়ে গেল। কন্যা সহৃদয়বান পাখি ভাই হয়ে থাকে। যোগাযোগ করুন সুমনের সাথে। একটা মজার ব্যাপার কি আমি ভাই, বলতে চাচ্ছি যে আমি এখনো ওই জায়গায় ধরা খাইনি আর কি, মানে আচ্ছা। তিনজন পুরো টিমের তিনজন মজার ধরা ব্যাপার খেয়ে হচ্ছে যে গেছে। আমি মানুষকে গল্প বলি, জিনের গল্প, মানে ভৌতিক ব্যাপার স্যাপার বলি, আর আমি বাসায় এসে নিজেই থাকি ভয়ের মধ্যে দিদি কখন মাইটটা দেয় আমার। সবাই বোধহয় এরকমই হয়। কজ আপনি দেখেন ডোনাল্ড ট্রাম্প অনেক সাহসী, সাহসী কিন্তু যখন ওর বউয়ের কাছে ও যায়, আমার মনে হয় ডোনাল্ড ট্রাম্পের ক্ষেত্রে একটু ব্যতিক্রম, কারণ ও সব জায়গায় ওর আচ্ছা, একটা কাজ করলে কিরকম হয়, মানে আমার ধারণা সবাই খুব খুশি হবে এই প্রস্তাবটা যদি দিই। রেজা ভাই, ডোনাল্ড ট্রাম্পের যদি আমরা ট্যারট কার্ডটা পড়তে পারি তাহলে ভাই আমেরিকা ধ্বংস হয়ে যাবে ভাই, আমেরিকার ভবিষ্যৎটা দিকে আমেরিকার ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে। তাহলে আমার ধারণা যে লিসনার যারা আছে তারা খুবই খুশি হবে যদি তাহলে ডোনাল্ড আমরা একদিন ট্রাম্প। পড়বো, আসলে ভালো কথা মনে করেছেন। পুরো ডোনাল্ড তার ট্রাম্পের সামনে কাঠ কি পড়া আছে, যেতে পারে। Right. সামনে তার কি আছে দেখবো একদিন, যদিও ভবিষ্যৎ বলা ঠিক না, প্রেডিকশন করা যায়, না, আমরা নিজেরা একটু মজা করার জন্য করব। আচ্ছা, এই মুহূর্তে আমরা একটা বিশেষ জায়গাতে আছি, যে জায়গাতে আমরা আমাদের পুরো ডট টিম আমরা আড্ডা মারি। এখানে একটা প্রচুর বাতাস বইছে, আর এখানে আশেপাশে অনেক শব্দ আপনার মাঝে মাঝে শুনতে পারেন, গাড়ির হর্ন, রিক্সার বেল। তো এটাই বুঝতে পারতেছেন যে আমরা একটা পুরো পরিবেশটা কিন্তু একটা অসাধারণ। খুবই অসাধারণ সুন্দর, কিন্তু ওই বাম দিকটা দেখেন, বাম দিকটা একটু ভৌতিক টাইপের, অন্ধকার কেমন জানি। হ্যাঁ, এখানে আমরা আড্ডা মারি, আমাদের কেন জানি চতুর্দিকে আলো, একটা সাইডে অন্ধকার থাকে, সেই দিকটার দিকে আমার চোখ যায় বারবার। আমি ডরের ইন্টারেস্টিং, আজকে আমি চিন্তা করতেছি যে এই যে ডর খুব স্বল্প সময়ে এতটা বেশি জনপ্রিয়তা হলো, ডরের বয়সটা কিন্তু অনেক, মানে ডরের বয়স অনেক। সুমন, রেহান, আমি, লোবান ভাই, মানে পুরো টিমটা শুরু করেছিলাম। শান্ত যোগ দিয়েছিল। রাইট, সো ডিফারেন্ট শান্ত ছিল মাঝখানে। সো ডিফারেন্ট স্টোরিটা বলি, মানে আপনার সঙ্গে আমার যে পরিচয়ের ব্যাপারটা। হ্যাঁ, রেজা ভাইয়ের সঙ্গে আমার পরিচয়টা আসলে বাইকিং কমিউনিটি। রেজা ভাইকে আপনারা অনেকেই চিনবেন, বিশেষ করে যারা বাইকে চালান। দুই চাক্কা নামে একটা গ্রুপ আছে বাংলাদেশের বাইক কমিউনিটিতে, সুপার পপুলার একটা গ্রুপ। সো দুই চাক্কার মানে ফাউন্ডার হচ্ছেন উনি। এছাড়া ওনার আরো অনেক কিছু পরিচয় আছে, যেমন ট্যাসলক বাইক জগতের সবচেয়ে বেস্ট সিকিউরিটি সিস্টেম, এবং আরো বেশ কিছু পরিচয় আছে। সম্প্রতি Annex একটা Fuel, বইও Annex বের Fuel, করেছে উনি। সম্প্রতি সে লেখকও হয়ে গিয়েছে এবং বই বের করেছে। ভবিষ্যতে তার নামে হয়তো আপনার বাজারে ব্র্যান্ডেড রেজা বাবার আতর বা রেজা বাবার তসবি বা এরকম অনেক কিছু আপনারা পেতে না, পারেন। আমি কোনো বাবা না ফান ভাই। করছি না, আমি কোনো বাবা না। বাট হি ইজ রিয়েলি আ বিজনেসম্যান। কিন্তু একটা ফ্যাক্ট যেটা হলো, হঠাৎ করে রেজা ভাইয়ের সঙ্গে আমার পরিচয় আমাদের গ্রুপের কোনো একজনের বার্থডেতে। তো রেজা ভাই হঠাৎ করে একদিন আমাকে ফেসবুকে নক দিয়েছে, কিছু দেখাইলো। তো বলছি, বাস লোকটা তো ইন্টারেস্টিং। তার আগ পর্যন্ত আমি জানতাম যে সে আসে, ভদ্রলোক, তার বাড়িতে অনেকগুলা সুন্দর সুন্দর বাইক আছে এবং বাইক কালেকশন করা তার শখ, তার ফ্যামিলি শখ ইনফ্যাক্ট। তো এরপরে তাকে একদিন রেডিওতে নিয়ে আসলাম, তারপরে সুমনের সাথে বোধহয় বসলেন আপনি 2টা পর্বের জন্য। তো আমি সুমনকে জিজ্ঞেস করলাম, কেমন দেখলা, মানে লোকটাকে কেমন দেখলা? তো সুমন বলে যে, ভাইয়া কথা তো ভালোই বলে, কিন্তু স্টোরি তো নাই, কিন্তু শুনতে তো ভালোই লাগে। তারপরে আমি বললাম, ঠিক আছে, আরো একদিন দেখো। তো সুমন বললো, ভাইয়া আমি একটা জিনিস করছিলাম, ওই জিনিসটা উনি হুবহু বলে দিছে। মানে আমি খাতার মধ্যে একটা জিনিস লিখছিলাম, ওই জিনিসটা উনি হুবহু বলে দিছে। এবং ওই টেনশন এবং চেহারাটা আমি একটু বর্ণনা দিই, চোখ তাই? মুখ উল্টে গেছে সুমনের। চোখ মুখ উল্টে গেছিল, এটা কেমনে সম্ভব? এটা কিভাবে সম্ভব? তো- তো মাথা খারাপ করে দিছে। এক সপ্তাহে ঘটনাটা ঘটছে এবং পরের সপ্তাহে আসার আগ পর্যায়ে সে বারবার আমাকে বলতেছে, ভাইয়া এটা আমি জানছি সে কেমনে করছে, তার ট্রিকটা আমি ধরে ফেলছি। নেক্সট উইকে গিয়ে আমি ট্রিকটা যেভাবেই হোক আপনাকে প্রুভ করে দেখাবো, সে একদম 100% ভুয়া। আমি বললাম, ঠিক আছে, তাহলে নেক্সট উইকে আবার তাকে আনা হোক। তো নেক্সট উইকে তাকে আনা হলো। আনার পরে সুমন সম্ভবত কোন একটা গাড়ির নাম্বার রাস্তায় গিয়ে লিখে নিয়ে আসছিল, এবং তারপরে সম্ভবত গাড়ির কালার ঠালা, রাস্তা কোন রাস্তায় গিয়ে লিখছে, কোন জায়গায় দাঁড়াইছে, কোন দিকে জায়গায় তাকাইছে, দাঁড়াইছে, গাড়ির কত নাম্বার, সবকিছু আপনি বলে দিছিলেন। গাড়ির রং কি। তো এরপর থেকে সুমন তার ব্যক্তি জীবনের বিভিন্ন বিষয়ে রেজা ভাইয়ের কাছে শেয়ার করেছে। না, আমার সাথে share করো। ওনার দুঃখ আমার সাথে share করে। একটা গার্লফ্রেন্ড পাওয়ার জন্য সে এখনো রেজা ভাইকে বিভিন্ন ভাবে সে কনভিন্স করার চেষ্টা করছে। এবং এটাতে আজকে যদি আপনারা অভয় দেন আমাদের এই অনুষ্ঠানের মাধ্যমে, ডট ট্যারট অনুষ্ঠানের মাধ্যমে, আপনারা যদি রেজা ভাইকে সমর্থন দেন যে না, রেজা ভাই এই ব্যবস্থাটা করুক, তাহলে আমরা করব। এখন পর্যন্ত আমরা সুমনের জন্য গার্লফ্রেন্ডের ব্যবস্থা করতে পারি না। এই জায়গায় বোঝা যাচ্ছে যে রেজা ভাই মানে পুরোপুরি সফল না, ব্যর্থ। আপনারা সবকিছুর সমাধান ওনার কাছে চাইলেও পাবেন না। কিন্তু গার্লফ্রেন্ড আমি দিতে পারবো না। গার্লফ্রেন্ড দিতে পারবে না, কারণ সে মানুষের উপকার করতে চায়, সে কখনো মানুষের অপকার করতে চায় না। তার মানে গার্লফ্রেন্ডের আমি দ্বারা চাই না মানুষের অপকার আমি হয়। চাই না সুমন মুখের হাসিটা বন্ধ হয়ে যাক। ঘটনা হচ্ছে, তার মানে এটা দাঁড়াচ্ছে যে গার্লফ্রেন্ডের দ্বারা মানুষের জীবনের অপকার হয়, যেইটা আমাদের এই টিমের 3 জনের অলরেডি হয়ে গেছে। তো একজনকে তারা চাচ্ছে না। তো এই একটু ফোন কলের কথা যেহেতু আসছে, আমি একটা জিনিস একটু অ্যাড করি। যেহেতু ডরে যত ধরনের ফোন আসে, প্রত্যেকটা ফোন কলই আমি শুনি।
তো ওখানে আমি মাঝে মাঝে বিভিন্ন ধরনের কল পাই, এমনও কল পেয়েছি যে রেজা ভাই এই জিনিসটার আমার প্রবলেম হচ্ছে, এই প্রবলেমটা আপনি ছাড়া দুনিয়ার কেউ সলিউশন করতে পারবে না, আমি প্রয়োজনে আপনার পা ধরে বসে থাকবো, তারপর পা ধরে না, আমি এরকম পাই সারা জিন্দেগি আপনার গোলামি করব। গোলামি করবো। এগুলো কিন্তু গুনার কাজ, খুবই বড় গুনার কাজ। আমি কোনোদিন Emotional চাই না জায়গা থেকে করে এই ধরনের কথাবার্তা আমার কাছে আসলেও আমার কাছে শুনতেই খারাপ লাগে। ইমোশনের জায়গা থেকে করে এবং এই জিনিসটা আমাদের কাছে আসলে অনেক সময় মানে ফানি মনে হয়, এবং আমরা এই একটু ফানের সুরে আমরা এটা বলতে চাই যে আসলে এইখানে সবকিছু সমাধান আসলে দেওয়া হবে, বিষয়টা তো এরকম না যে রেজা ভাইয়ের কাছে সমস্ত কিছুর সমাধান আছে। দায়টার পেছনে আমরা নিজেরাও কিছুটা দায়ী। কারণটা হচ্ছে আমরা কিছু কিছু জিনিস পাবলিককে খুব লাইভলি দেখাইছি। আমরা ফেসবুকে লাইভের যে কনসেপ্টটা করলাম, বাংলাদেশের কোন রেডিও কন্টেন্ট এবং কোন মিডিয়া কন্টেন্ট, একমাত্র আমি বলবো মানে শাকিব খান এবং অপু বিশ্বাসের যখন এই ইয়েটা হলো, অপু বিশ্বাস যখন এসে টেলিভিশনে কনফেস করলো, খুবই এক্সক্লুসিভ একটা ইন্টারভিউ দিল যে বাচ্চাটা হচ্ছে শাকিবের। তারপরে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের একটা, আমি কোট অ্যান্ড আনকোট করি, শাকিবের একটা ইন্টারভিউ চলতেছিল, সম্ভবত খালেদ ভাই শোটা করতেছিলেন, তখন আমি ফেসবুক লাইভে দেখছিলাম যে 20,000-এর মতো মানুষ এট এ টাইম দেখতেছে। আমি রেজা ভাইকে স্ক্রিনশট পাঠাইছিলাম। রাইট হ্যাঁ। দেখছিলাম। তো এটা ছাড়া আজ পর্যন্ত আমাদের কোনো মিডিয়া কন্টেন্ট আমি দেখি নাই যে হন্টেড প্লেস থেকে লাইভ হচ্ছে বা এবার যেখান থেকে আমরা লাইভ করতেছি এত লোক, 6-7 হাজার লোক এট এ টাইম আমাদেরকে লাইভ দেখে। আরেকটা স্ক্রিনশট আছে এই ব্যাপারে, আমি হ্যাঁ, বলি যে screenshot ও আছে, বল। আমি একটা স্ক্রিনশট রেখেছি যে মানে ইন্ডিয়াতে বর্তমানে ইন্ডিয়ার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বেশ ভালো জনপ্রিয়, তো ওনার একটা ফেসবুক লাইভ চলতেছিল একদিন, তো দেখলাম যে ওইখানে ফেসবুক লাইভে মানে বেশ খানিকক্ষণ আমি ফলো করার পর দেখলাম যে 500-র উপরে ওঠে নাই, যেখানে আমরা যাওয়ার কয়েক মিনিটের মধ্যে নরেন্দ্র মোদী না হয় পলিটিক্যাল পারসন, অন্য একটা বিষয়। আমি সানি লিওনের কথা নিয়ে আসি। সানি এটা কি কইলেন ভাই? সানি লিওনের 3.9 ওর একটা মুভির সে ইয়ে করতেছিল, তো আমি 3.9 এর স্ক্রিনশট নিলাম, নিয়ে রেজা ভাইটাও পাশাপাশি রাখলাম। রেজা ভাইটা হচ্ছে 7 পয়েন্ট সামথিং, তো সানি লিওনের হচ্ছে 3.9। তো আমি রেজা ভাইকে সঙ্গে সঙ্গে স্ক্রিনশটটা পাঠালাম, দেখেন আপনি সানি লিওনের চাইতেও পপুলার। ভাই ঠিক আছে, এই মুহূর্তে রেজা ভাই- সবাই যারা কিডা ভাইকে শুনলেন মাত্র দয়া করে উজু করে আসেন যান। ওকে, না আমি পপুলারিটি, আমি বলছি ইন্টারেস্টিং কন্টেন্ট এই যে আমরা দিলাম রেডিওতে, সো এইটা আসলে কিন্তু খুব বুঝে শুনে হয় না। এটা আসলে ভিউ নাকি, আমি এটা বলবো যে দর্শকদের ভালোবাসা, আসলে এটা ভিউ বেশি বা কমের ব্যাপার না, দর্শক যে আমাদেরকে ভালোবাসে সেটা একটা বহিঃপ্রকাশ। এটা না, কিন্তু আমরা লাইভে তো ইন্টারেস্টিং জিনিসগুলো আমরা দেখাইছি, আমরা আরো এই জন্যই বেশি- তারা ওই ধরনের টেক্সট আমরা আরো বেশি লাইভ আপনাদের কাছে ভিউ চাচ্ছি এবং আরো বেশি ইন্টারাকশন চাচ্ছি। এই মুহূর্তে আমি অনেকগুলো কমেন্ট দেখতে পাচ্ছি, অসংখ্য কমেন্ট দেখতে পাচ্ছি, কিন্তু আনসার করতে পারতেছি না, কারণ আমার হাতে যে মোবাইলটা আছে সেটা সাইলেন্ট করা, এবং আমি যদি কমেন্টটা আনসার করি তাহলে আমার কথা বলতে সমস্যা হবে। এই জন্য আনসার গুলো answer আন্ডার করতে দিকে চলে যায়, পারতেছি না আমরা আমরা। বংশের দিকে না যাই। আজকে আমরা আজকে একটু ওর কথা দিকে বলতে যাবো চাই, না। রাইট। আরেকটা বিষয় যে ভাই, যে কিছু কিছু বিষয় যে ঘটনা ঘটেছে সেটার জন্যই পাবলিক আসে, কিন্তু যেমন চিটং এ গিয়ে আপনি এক লোক সারাদিন বিছানায় পড়েছিল, সেই লোকটাকে আপনি যে হেল্প করতেন, এরকম অনেক সে ঘটনা রীতিমতো আছে, হাঁটতে পারে। হ্যাঁ। এছাড়াও যেমন এই যে অনেকের বিয়ে হয়েছে। মাঝখানে আমি একটা ইন্টারেস্টিং ঘটনা বলি। আমরা তো সবসময় অনুষ্ঠান করার পরে কারণ বাজার নিচে নেমে রাস্তায় দাঁড়ায় খানিকক্ষণ গল্প করি। এক ভদ্রলোক আসছে, সে ভদ্রলোক বহুদিন যাবত স্টুডিওতে ঘুরতেছে, কিন্তু কোনোভাবে আমাদেরকে রিচ করতে পারতেছে না। এক পর্যন্ত বিশাল দাড়িওয়ালা ভদ্রলোক, বয়স্ক যে লোকটা বয়স্ক আসছিল, ভদ্রলোক, হ্যাঁ। গেলাম শেষ পর্যন্ত রেজা ভাইকে, উনি আমার দয়াবান মানুষ, আমি তো কাছাকাছি ঘেঁচতে দিই না, দয়াবান মানুষ ঘেঁচতে দিল, কথাবার্তা বলে জানা গেল কি ইন্টারেস্টিং হলো, এনার জমি বিক্রি হচ্ছে না। জমি বিক্রি হচ্ছে না, এটা রেজা ভাই কি সমাধান দিবে? আমাদের বিষয়ে প্যারানর্মাল বিষয়ে কথা বলা, তো রেজা ভাই তো হতাশ করতে পারে না, বলে ঠিক আছে সমস্যা নাই, আপনার জমি আগামী 1 সপ্তাহের মধ্যে বিক্রি হয়ে যাবে। আমি একটা পানি দিয়েছিলাম ভাই উনি ওনাকে। কিছুই না, একটা পানি দিয়ে বললো যে পানিটা আপনি জমির উপর ছিটাই দেন। ফান করে বলছে যে কিভাবে আমি জিনিসটা ফান করছি, এবং দৈবক্রমে হোক বা যাই হোক না কেন 1 সপ্তাহের মধ্যে ওনার জমিটা বিক্রি হয়ে গেছে, যেটা 5 বছর ধরে বিক্রি হচ্ছিল না। তাহলে এই লোকটা আপনাকে কি মনে করবে? এবং এই লোকটা সেটা বাবা মনে করবে। বাবা তো মনে করবেই না, বাপের বাবু মনে করতে পারে। এবং আরো যে ঘটনাটা ঘটবে, ধরেন ওই লোকটা গিয়ে আরো 20 জন লোককে বলবে। হ্যাঁ। আমি এরকম টেক্সটও পাই যে আর ইউ রেজা ভাই, তো আমি রিপ্লাই দিই ইয়েস, তো দেন বলে যে আমি শুনছি আপনি নাকি মানে সুপার ন্যাচারাল কিছু পাওয়ার আপনার মধ্যে আছে। তখন আমি নো নো ইটস ভেরি নর্মাল, আই এম ভেরি নর্মাল। তখন আবার রিপ্লাই দেয় যে না 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 না, আমি অমুকের কাছ থেকে শুনছি। তার মানে এগুলো স্প্রিয়ার্ড মানুষ হচ্ছে অনেক বেশি, শুনতেছে, মানুষের কাছে বাড়তেছে আসলে। ছড়াচ্ছে বেশি। এগুলো আবার একটু বিব্রত করো ভাই, কারণ এই ব্যাপারগুলো আসলে পুরোপুরি অভিজ্ঞতা, আমার লাইফের অভিজ্ঞতা। আমি কোনো সুপার ন্যাচারাল না, আমি কোনো আল্লাহর ওলিও বলবো না, আমি অবশ্যই ইমানদার বলবো নিজেকে। আমি আল্লাহকে বিশ্বাস করি, ভয় পাই এবং আল্লাহকে মানি। এর মানে এই না যে আমি আল্লাহর ওলি হয়ে গেছি বা কোনো পীর হয়ে গেছি, তা না। আমি যা করি আমার অভিজ্ঞতার আলোকে করি, আমার সারা জীবনের পড়াশোনা, আমার এক্সপিরিয়েন্স, এইসবের আলোকে আমি কাজগুলো করার চেষ্টা করি। আমি বলবো চেষ্টা করি, আমি পারি যে কখনো বলবো না, আমি চেষ্টা করি। যদি কারো হেদায়েত হয়, আল্লাহ যদি দেয়, সুস্থ করে, সম্পূর্ণ এটা আল্লাহর ইচ্ছা। যাই হোক, আমাদের আড্ডাটা অনেক সিরিয়াস হয়ে যাচ্ছে, আমরা একটু হালকা করার চেষ্টা করি। ঈদের দিনকে আমরা কেমন করে কাটাইলেন রেজা ভাই? আমার ঈদে ভাই, আমি ঈদে একটা গেঞ্জি কিনছি 250 টাকা দিয়ে, পড়ছি, প্যান্ট কিনছি 750 সবসময় টাকা দিয়ে। ভাবির জন্য
তিথি সব শপিং করে আসলে শুরুর আগে বলতেছিল যা কামাইছি সব ভাবি খেয়ে ফেলছে। তো আমি 250 টাকার গেঞ্জি, 750 টাকার প্যান্ট আর স্যান্ডেলটা আমার পুরাতন স্যান্ডেল পরছি ঈদের দিন। এই আমার কাপড় আর পাঞ্জাবি যেটা ছিল পুরাতন পাঞ্জাবি ওয়াশ করে পরছি। কারণ এটা কি আপনি দুঃখের কথা বললেন? না, কারণ হচ্ছে আমি যেই টাকাটা উপার্জন করি, আমি যখন নিজের জন্য কাপড় কিনতে যাই আমার কেন জানি মনে হয় যে এই টাকাটা যদি আমি কোনো গরিবকে কিনে দিই তার মুখে যে হাসি ফুটবে, আমি লাখ টাকার গেঞ্জি পরলো আমার মুখে সে হাসি ফুটবে না, এই জন্য আমি দিয়ে দিই। আমার কেন জানি মন থেকে এটা আসে, এই জন্য আমি নিজের জন্য কখনো দামি পোশাক বা এগুলো আমার জীবনে কখনো পরি নাই আমি। না, এই জিনিসটা আমার মধ্যে কিছু অন দি সিরিয়াস নোট আমি একটু মজা এবং করি আমার live এখানে। যারা দেখছে তারা হয়তো দেখছে আমার ভাগ্য পোশাক কেমন। ভালো যে উনি এই ধরনের চিন্তা করে 250 টাকা 700 টাকার জিনিসপত্র রাখছেন। আপনি যদি তাও দিয়ে দেওয়ার কথা চিন্তা করতেন, বস্তা ভরে করতাম। আপনারে তো দেখা জঙ্গলি যেত। পোশাক তখন তো বস্তা বাবা রেজা বাবা। বস্তা ভরে করতাম। না, ভালো ভালো, এটা খুবই ভালো, কিন্তু রেজা বাবার এই গুণগুলো আছে, এটা সত্যি কথা। আমার ভাই মানুষকে হেল্প করতে আমার যে কি আনন্দ লাগে এটা আসলে মানে বলে বোঝানো আমি মানে আচ্ছা বোঝানো সবাই দেখতে possible না পাচ্ছেন এই আমার পক্ষে। মজার মধ্যে আমরা কিন্তু রেজা ভাইকে ভালোই পাম দিচ্ছি, একটু তেল মারতেছি, ফ্লোর পুরা তৈলাক্ত হয়ে গেছে, যে কোনো সময় কি যে ভাই, আপনি পড়ে যাওয়ার কিরকম সম্ভাবনা আমরা আছে। জানতে চাচ্ছি, কারণ আপনি যেহেতু আমাদের মধ্যমণি, আপনি কি ভেদ করলেন? না, আমি আসলে মধ্যমণি না, আপনারা আছেন বলেই আসলে ডটা এত সুন্দর। একটা যেটা হচ্ছে যে দুইটা বিষয় বলি, যে মধ্যমণির বিষয় নিয়ে বললেন, এটা নিয়ে আগে বলি, পার্সোনাল জায়গাটা একটু পরে যাচ্ছি। সেটা হচ্ছে যে ডর বেসিক্যালি একটা ফর্মে ছিল আগে, আমরা যেরকম একটা কাল্পনিক জায়গা থেকে চিন্তা করতাম এটা ড্রামাটিক হবে, একটু অন্য রকমের হবে। আর এখন যেটা হয়েছে এটা একটা টিম ফাংশন, মানে একটা মজার জায়গা হয়ে গেছে। আমরা মাঝে মাঝে হঠাৎ করে একটা জায়গায় চলে যাই 100 প্লেসে, ওইখানে গিয়ে ভূত খোঁজার চেষ্টা করি এবং পাবলিকের কাছে আনার চেষ্টা করি হবে। সো Public দেখতেও চায়, আড্ডা ভূত দেই, কোথায় ভাই? এবং এর বাইরেও আমাদের ব্যক্তিগত একটা সম্পর্ক তৈরি হয়েছে। তো সবকিছু মিলে একটা ফান মানবিমানের জায়গা কিন্তু আছে আমাদের। মানে ব্যাপারটা এরকম না, যারা লিসনাররা শুনতেছেন, আমাদের মধ্যে যে তর্ক বিতর্ক হয় না তা কিন্তু না। আমাদের মধ্যে তর্ক বিতর্ক এমন পর্যায়ে যায়, সিরিয়াস পর্যায়ে চলে যায়, খালি মারামারি হাতাহাতিটুকু হয় না কন্টেন্টের জন্য, এ পর্যন্তও চলে যায়। তো কিন্তু সবই ভালোর জন্য। আর ঈদের কথা যেটা বললেন, আসলে আমার ঈদটা বেসিক্যালি মার সঙ্গেই, ফ্যামিলিতেই হয়, বগুড়াতেই হয়। আমি ওই সকালবেলা উঠে নামাজ পড়ি, নামাজ পড়ে এসে সারাদিন বাসায় বসে থেকে আমার কিছু ফ্রেন্ড সার্কেল আছে পুরানা, ওরা আসে, আম্মা কিছু রান্না ঠান্ডা করে খাওয়া দাওয়া করে, আমি আসলে সারাদিন ঘুমাই কাটাই। আর ওই ফেসবুকে একটু স্ট্যাটাস দেওয়ার চেষ্টা করি। আর বাড়িতে গেলে আমার যেটা হয়, একদম 100% চেষ্টা করি পুরা সাইলেন্স থাকার জন্য, কথাও বলবো না, কারো কথা শুনবো না। মানে এত বেশি নয়েজের মধ্যে থাকা ওই 3-4 দিন মনে হয় যে একটু যদি সাইলেন্সের মধ্যে থাকতে পারে। আমার বাড়িতে গেলে সবচেয়ে এই জিনিসটা আমার ভালো লাগে। আর আমার জানলার পাশে ছোট্ট একটা বাগান আছে, যেটা আমি আপনাকে বহুবার দেখাইছি বিভিন্ন স্ক্রিনশট দিয়া। তো এখানে সবগুলো গাছই আমার নিজের হাতে লাগানো। সো ওই গাছগুলোর নিচে বসে থাকি, আম্মা কিছুক্ষণ পর পর কিছু খাবার টাবার এনে বানায় দেয়, আর আমি সারাদিন বসে বসে কিছু গান টান। এবং সাইলেন্ট হয়ে বসে থাকেন। এবং এই জায়গায় আমি আসলে মানে যেখানে একটু সুযোগ পাচ্ছি একটু ফান করার চেষ্টা করছি, ঈদের আমেজ রয়ে গেছে। ডরের লিসনার যারা আছে তারা যদি কিবরিয়া ভাইয়ের এই কথাটা শুনে মানে কিবরিয়া ভাই সাইলেন্ট থাকার চেষ্টা করে, তাহলে হয়তো খুশি বিশ্বাস করবে না। আচ্ছা, না, এটা নিয়ে আমার কিছু বলার আছে, এটা নিয়ে আমার কিছু বলার আছে। তারা সবাই মনে করে আমি কেন এত কথা বলি, এত কথা কেন বলি? না, এটা অবশ্যই তাদের জায়গা থেকে বেশি চাওয়া পাওয়া, সে কারণেই আমি আসলে অনেক ভয় থেকে কথাগুলো বলি। আজকে একদম ক্লিয়ারলি বলে দিলাম কেন কথাগুলো বলি। কারণ আমরা ডরে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করি খুবই সেন্সিটিভ বিষয়। রেজা ভাই খুব ওপেনলি যেতে চায়, যেমন ধরেন সে হয়তো ধর্ম নিয়ে এমন একটা কিছু বললো যেটা নিয়ে বিতর্কের জায়গা তৈরি হতে পারে। আবার যে হয়তো সে এমন একটা বিষয় নিয়ে আসার চেষ্টা করলো প্যারানর্মাল জায়গা থেকে, যেটা নিয়ে হয়তো কোন একটা বিশেষ শ্রেণী মনক্ষুণ্ণ হতে পারে। তো আমি যেহেতু শোটার কোন জায়গায় দায়িত্বের জায়গাটা থেকে আসি, হ্যাঁ, তো সেই জায়গাটা থেকে আমাকে চিন্তা করতে হয় যে এই শোটার ভবিষ্যতের জন্য হলো রেজা ভাইকে একটু থামাই দিয়ে কথাগুলোকে একটু অন্যদিকে নিয়ে যাওয়া, যেটা হয়তো আপনারা তাৎক্ষণিকভাবে এক্সপেক্ট করেন। কিন্তু এই একটা কথাকে কেন্দ্র করে অনুষ্ঠান তো অনুষ্ঠানই, দেখা গেল হয়তো বা রেডিও নিয়েও অনেক সময় আলোচনা সমালোচনার জায়গা তৈরি হতে পারে। তো যে কারণে রেজা ভাই যেহেতু এখনো আসলে তার বলার জায়গাটা ঠিক আছে, কিন্তু রেডিওতে সে তো অ্যামেচার, সেই জায়গাটা থেকে আমাকে একটু বেশি ইন্টারাপ্ট করতে হয়। তো ওইটাও হয়তো বা দেখবেন যে ভবিষ্যতে থাকবে না, কারণ আমি আসলে ডরের হোস্ট না। আমি ডরে বেসিক্যালি আসছি এই ভদ্রলোকটার জন্য, যাতে এই ভদ্রলোকটা যে কোনো ভাবেই হোক একদম পারফেক্টলি একটা জায়গায় যায়। সো ডরে কিন্তু প্রথম থেকেই আপনারা দেখবেন যে আমি ছিলাম না, মাঝখানে কিছু সাউন্ড বাইট কিছু আমার কথা ছিল। তো এখন রেজা ভাইয়ের বিষয়টা হয়েছে যে রেজা ভাইকে নিয়ে আসা, যেহেতু রেডিও ইন্ডাস্ট্রিতে সে ওইভাবে এক্সপেরিয়েন্স না, এক্সপার্টিস তার একটু কম আছে, সো ওই জায়গাটা একটু ডেভেলপ করা, সেজন্য হয়তো আমাকে বেশি বেশি ইন্টারাপ্ট করতে হয়। তো সেটার জন্য রেজা ভাইয়ের টুকটাক গাইড দেওয়া। এক্স্যাক্টলি, আমার জন্য গাইডও বলবো না, গাইডলাইন। একটু মজার ঘটনা বলি একটা, মানে ঈদের আগে ঘটেছে এই ঘটনাটা। ঈদের আগে আমি হচ্ছে একটা মানে একটা ভালো একটা ব্র্যান্ডের দোকানে মানে একটা পাঞ্জাবি কেনার জন্য গিয়েছি। তো অনেক ভিড়, তো আমি ট্রায়াল দেওয়ার জন্য পাঞ্জাবিটা হাতে নিয়ে দাঁড়িয়ে আছি ট্রায়াল রুমের সামনে, অনেক মানুষ আছে ট্রায়াল দিবে। তো হঠাৎ করে একজন আমার সাথে একটু ধাক্কা খেলো, তারপরে জাস্ট সরি বলে আমি ঘুরে দাঁড়িয়েছি। উনি একটু পরে ঘুরে এসে বললো, আপনি সুমন ভাই না? আমি বললাম হ্যাঁ। আপনি এবিসিতে আছেন না, ডর করেন না? হ্যাঁ।
তখন সে আমার সাথে অনেক আলাপ, ভাই আমি আপনার ওইখানে দেখছি আপনাদের এই শুনি ওই শুনি, তারপর হঠাৎ করে ভাই কিপ্রিয়া ভাই ভাই এত কথা এত বলে বেশি কেন? কথা কেন? না আমরা অনেক কমেন্টও পাই লোমান ভাই, আমরা অনেক কমেন্টও পাই। মানে ওইখানে এত মানুষ সবাই পাঞ্জাবি কেনার জন্য, ট্রায়াল দেওয়ার জন্য, মানে খুব মানুষ গিজ গিজ করতেছে, আর সে এত হাই পিচে কথা বলতেছে, মানে আমি একটু মানে আনকমফোর্টেবল হয়ে গেছি, আমি ছেড়ে দেমা কাইতে পারছি। এবং ফেসবুকে যখন কিছু কথা আসলো রেজাভার এগেনস্টে, কিবরিয়া যখন অনেক রাগ হয়ে গেল, তখন কিন্তু এডিটটা আমি করে দিতাম। না, এবং এটা একটা কথা বলি, রেজা ভাই বা আমি যাই বলি না কেন, মূল পাওয়ারটা কিন্তু লোবান ভাইয়ের হাতেই থাকে। হয়তো আমাদের একটা গাইডেন্স থাকে এভাবে এডিট করবা, Right. বেসিক্যালি তার হাতে সুপার পাওয়ার, সে অনেক কথা ফালা দিতে পারে, একদম চোখ বন্ধ করে ফালা দেয়। একটা বিষয় আপনাদের সবাইকে বলি, আসলে ডর আমার একটা স্বপ্নের জায়গা এখন, এবং ডর বাংলাদেশে চেষ্টা করে যাচ্ছি রেডিও ইন্ডাস্ট্রিতে আনপ্যারালাল একটা জায়গায় নিয়ে যাওয়ার জন্য। রেজা ভাই রেডিওতে আসার পরে সে তো মাত্র কয়টা 20-25টা এপিসোড করছে সর্বোচ্চ এ পর্যন্ত, 34টা। 34টা। সে যতটা পপুলার হয়েছে 34টা এপিসোডে, আমি ডেফিনেটলি শিওর বাংলাদেশের ইন্ডাস্ট্রিতে, রেডিও ইন্ডাস্ট্রিতে 3400 এপিসোড করেছে, রেগুলার শো করছে, এরকম অনেক আরজে আছে তারা অতটা পপুলার হয়নি। আমি তাদের প্রতি রেসপেক্ট রেখেই বলতেছি, ইভেন ইনক্লুডিং মি, এখানে আমি সহ। এটার পেছনের অন্যতম কারণ হচ্ছে কন্টেন্টটা ইন্টারেস্টিং। রেজা ভাই যা বলে সেটা ইন্টারেস্টিং, এবং প্যারানর্মাল ওয়ার্ল্ডটাই আসলে ইন্টারেস্টিং। আর এটা যে আমরা খুব বেশি সুবিবেচনা করে চিন্তা ভাবনা করে ওনাকে রেডিওতে নিয়ে আসছি তা না। হঠাৎ করে মনে হলো রেজা ভাই আসলে ইন্টারেস্টেড একটা কন্টেন্ট, চলেন একটু রেডিওতে কথা বলি একসাথে। কিন্তু কথা বলতে গিয়ে যখন দেখলাম যে না, এমন কিছু বিষয় চলে আসতেছে যেটা নিয়ে এক ধরনের বিতর্ক তৈরি হতে পারে, ধর্মীয় বিষয় বা অন্যান্য বিষয়গুলা। ইভেন আপনারা দেখবেন যে আমাদের মাঝখানে পেজে কিন্তু এক ধরনের আলোচনা সমালোচনা, এক ধরনের কিন্তু মানে একটা গ্রুপই তৈরি হয়ে গেছিল, হ্যাঁ। যারা আমাদের কোনো কিছু সহ্য করতে পারতেছিল না, আমাদেরই লিসনার যারা। এর কারণ আছে কিবরিয়া ভাই, এর কারণ হচ্ছে অনেকের ব্যবসা বন্ধ হয়ে যাচ্ছে আমার কারণে। হ্যাঁ। আমি এটাই বলবো। হ্যাঁ, ব্যবসা মানে এক ধরনের ভাওতাবাজি, যেটা বলি কবিরাজি বলি বা এটা যেটা বন্ধ বলি, হয়ে তো যাচ্ছে। এগুলোর বিরুদ্ধে কিন্তু আমাদের একটা বড় চ্যালেঞ্জ ছিল এটা। আমরা যে খুব চিন্তা করে জিনিসগুলো করছি তা না, আমরা সত্যের পথে কথা বলতে গিয়া, এর মানে কিন্তু- ইভেন ট্যারট কার্ড নিয়েও কিন্তু রেজা ভাই আমি বলি, অনেক ট্যারট কার্ড কথাবার্তা নিয়েও কিন্তু অনেক ধরনের সমালোচনা হয়েছে, Right, এবং right. ভবিষ্যতে ওটা হবে, হচ্ছে, এখনো হয়। হচ্ছে। তো এইটা যে আমরা আসলে খুব বেশি বিবেচনা করে জিনিসগুলো করছি তা না। তো এই জিনিসগুলো আমাদের অনেক সময় করতে গিয়া যতটা সম্ভব নিজেদেরকে ডিফেন্সিভ জায়গা থেকে রেখে কথা বলা, সেটার জন্য আমাকে বেশি বেশি কিন্তু এর মানে এই না যে আমরা কবিরাজকে হেট করি, আমি যথেষ্ট সম্মান প্রদর্শন করতে সবাইকে। কিন্তু কেন বললাম ব্যবসা বন্ধ হচ্ছে, আমি তো ফোন কল পাই মাঝে মধ্যে, হ্যাঁ থ্রেডও পাই মাঝে মধ্যে। তো এই জন্য আমি কাউকে অসম্মান করব না, আমি সেটাই বলবো যারা কবিরাজি করেন, পানি পড়া তেল পড়া দেন, তারা একটু মানে সহিভাবে দিবেন, যাতে অ্যাটলিস্ট সলিউশনটা হয়। মানে টাকার জন্য এগুলো করবেন না, মানে টাকার জন্য কাজগুলো করবেন না, মানুষের জন্য করেন, তাতে কোনো সমস্যা নেই। ওকে রেজা ভাই, আমার মনে হয় আমরা এইখান থেকেই ফিরবো একটা ছোট্ট বিরতি নিয়ে। হ্যাঁ, আমরা ফিরে আসতেছি ছোট্ট একটা বিরতি নিয়ে। ডর মানে ভয়। ডর। ওকে, আমরা ফিরে আসলাম আবারও বিরতির পরে। যদিও বিরতিগুলো খুব পেইন দিচ্ছে আমাদেরকে, কারণ এই ধরনের আড্ডায় বিরতি নেওয়া খুব পেইনফুল, কিন্তু বিরতির মাঝখানে আমরা এনজয় করতেছিলাম। এই একটা কথা আমরা ব্যাক করতে যাচ্ছি, ফিরে আসতে যাচ্ছি কিবরিয়া ভাই বেশি কথা বলা নিয়ে। আসলে কিবরিয়া ভাই বেশি কথা বলে যে ব্যাপারটা আসলে তা না। যখন আমি রেডিওতে প্রথম আসি, আমি ওনার কথা শুনতে আমি চেষ্টা করতাম ওনার মতো করে কথা বলার। আমার গলার ভয়েস এত সুন্দর না, আমার ভাঙা গলা, আর আমি একটু কথা গুছিয়ে বলতে পারি না। তো আমি কিবরিয়া ভাইকে বলতাম যে কিবরিয়া ভাই আপনি বলেন, আমি শুনি, আমি আপনাকে ফলো করি, আপনার কথাগুলো শুনি, আমি যাতে শিখতে পারি। এর থেকে কিন্তু ওনার কথা বেশি বলা, আসলে বেশি কথা বলা না, এই বেশি কথা বলার মাঝখানে আমি শিখতেছি, এবং যারা এই মুহূর্তে আমাদেরকে শুনতেছেন তারাও শিখতেছেন হাউ টু টক, কিভাবে সুন্দর করে কথা বলতে হয়। আপনারা এই বেশি কথা বলা না চিন্তা করে জাস্ট একটু শিখার দিক দিয়ে আসেন যে আমি কি পাচ্ছি ওনার কাছ থেকে। এটা একটা অনেক বড় আর্ট, যে আর্টটা আমি মনে করি 16 কোটি মানুষের মধ্যে 16 জনের আছে কিনা আমার জানা নাই, আমি জানি না। না, সেটা ঠিক আছে, সেটা আমি আপনার একটা মহানুভবতা। কথা বলতে হ্যাঁ, চাই, সেটা হচ্ছে যে মানে প্রত্যেকটা পর্বেই কিছু এডিট আমাদের থাকেই, যেগুলো রেকর্ডেড যায়, কিন্তু কিবরিয়ার কথাগুলো আসলে ইম্পর্টেন্ট। নাহলে রেজা ভাইয়ের টোটাল কথাটা মানে বোঝায় আনার জন্য কিবরিয়ার কথাগুলি দরকার ছিল। এটা তুমি এডিট করো বলো, সেটা ঠিক আছে, কিন্তু অনেকে যারা রেডিওতে যারা শুনতেছে ভক্ত, তাদের না, জন্য হয় একটু কি problem। বিষয়টা কখন কষ্টকর, ধরো রেজা ভাই বলতেছে এবং রেজা ভাইকে আমি এমন একটা জায়গায় থামাই দিচ্ছি, ওরা এক্সপেক্ট করেছে রেজা ভাই অসাধারণ একটা কিছু বলতে গেছিল, কিবরিয়া ভাই মাঝখানে হাতটা ঢুকায় শেষ করে দিল এবং জিনিসটা। রেজা ভাই যে সলিউশনটা দিল, সলিউশনটা শোনার জন্য তো সবাই উদ্গ্রীব হয়ে থাকে। এই সলিউশনটা আমরা কেটে দিই। ওরা যদি সামনাসামনি জিনিসটা দেখতো তাইলে বুঝতে পারতো যে আসলে জিনিসটা এটা আসলে এবং রেডিওতে তখন নেওয়ার তোমার রিস্কি। ব্যাখ্যাটার প্রয়োজন পড়ে, যে এটা যদি তুমি না বলতা যে এই সলিউশনটা নিয়ে অনেক মানুষ চেষ্টা করতে পারে, তখন কিন্তু আরেকটা ঝামেলা হতো। So আমরা না, বারবার ইনফ্যাক্ট বলার চেষ্টা করি। রাইট, আমরা ইনফ্যাক্ট 150তম পর্ব থেকে রেজা ভাইকে আপনারা বেশি বেশি শুনবেন। আচ্ছা, আমি একটা So, প্রশ্ন টেনশনের করতে কোনো চাই কারণ কিবরিয়া নেই। ভাইকে, হ্যাঁ। এটা সবার মনে একটা প্রশ্ন, সেই প্রশ্নটা সবার পক্ষ থেকে আমি আপনাকে করতে চাই। আসলে 150তম পর্ব থেকে কি হবে আসলে? আমি আগে থেকে ধারণা দিতে চাচ্ছি না। হ্যাঁ, Our secret.
দিস ইজ আওয়ার সিক্রেট অফ কোর্স। এবং 150তম পর্ব থেকে 200তম পর্ব পর্যন্ত টোটাল 50টা পর্ব নিয়ে আমার একটা প্ল্যান আছে। মানে আমি আপনাকে নিয়ে আসার এই 30-40টা পর্বে আমার কিছুটা এক্সপিরিয়েন্স হয়েছে যে আপনার আসলে সবচাইতে ইন্টারেস্টিং জায়গাগুলো কোনগুলা, যে জায়গাগুলোতে পাবলিক আপনাকে চায়, লিসনার আপনাকে চায়, আমার কোন কোন জিনিস তারা চায় না, সুমনের কোন কোন জিনিস তারা পছন্দ করে, কোন কোন জিনিস তারা পছন্দ করে না। সো আমরা এখন পাবলিক কি চাই সেই ডিমান্ডের জায়গা থেকে আমাদের অনুষ্ঠানটাকে সাজানোর চেষ্টা এখানে কি করব। ভয় থাকবে নাকি মিক্সচার থাকবে? ভয়, আনন্দ, ডর মানে suspense, ভয়। thrill? সো এটা আমাদের ট্যাগলাইন। সো ভয়টা আমাদের থাকবেই, কিন্তু আমরা অনুষ্ঠানটাকে এভাবে করতে চাই না যে অনুষ্ঠানটাতে আমরা একটা আজগুবি গল্প বললাম, হ্যাঁ। যে আমরা একটা আজগুবি একটা গল্প সাজালাম কুকুর বিড়াল নিয়ে, হ্যাঁ, right. হেঁটে যাচ্ছিলাম, ধাম করে দেখলাম, বা ভূত আমার সামনে এসে দাঁড়াইলো। আমরা যুক্তির মধ্যে ভয় খুঁজতে চাই, আমরা যা বাস্তব। যেটা বাস্তব। যেমন আমরা আমাদের ধর্মে আছে জিন, জিনের রকম নিয়ে আমরা হয়তো বেশি কথা বলবো। আপনি ইদানিং আত্মার বিষয়গুলো নিয়ে আসতেছেন, আত্মাটা সায়েন্সে কিভাবে আসে সেটা নিয়ে আমরা কথা বলবো। ন্যাশনাল জিওগ্রাফিতে যখন একটা হন্টেড হাউসে যায়, ওরা কিন্তু বিভিন্ন ডিভাইস বিভিন্ন কিছু খুঁজে বের করার চেষ্টা করে, কথাগুলো বলে, রাইট। সো আমি আজগুবি কোনো কিছু আনতে চাই না ডরের মধ্যে, যেহেতু আমরা আমরা বলতেছি আমরা এটা নন সায়েন্টিফিক শো, কিন্তু আমরা যুক্তির মধ্যে থেকে সেটাকে ব্যাখ্যা করার চেষ্টা করতেছি। যুক্তির মধ্যে যৌক্তিক আচ্ছা, কথা বলা। এইখানে একটা জিনিস আমার একটু বলার আছে, যদি আমরা সবকিছু যুক্তি খুঁজেই পাই, যে সবকিছুতে যুক্তি আছে, আমি একটা ঘটনা দেখেছি, এই ঘটনার পেছনে আমি পার্ট বাই পার্ট যুক্তি দিয়ে এটা খণ্ডন করতে পেরেছি, তা আমার কাছে মনে হয় কি ওইখানে আমি তো লজিক দিয়ে যুক্তি দিয়ে সমস্ত কিছু খণ্ডন করে ফেলেছি, এখানে তো আমার ভয়ের কোনো কিছু আর নাই। দুইটা জিনিস, রাইট, তোমারটা 100% রাইট, কিন্তু পাশাপাশি জিনিসটা ঠিক। তুমি যদি বলো যে তুমি রাস্তায় হাঁটতেছিলা, একটা বিড়াল দেখলা এবং তুমি মারাত্মক রকমের ভয় পাইলা, তুমি যদি এর মধ্যে কিছুটা হলো সায়েন্স নিয়ে আসো, যে না বিড়াল মানুষের ফর্মে যেতে পারে, এটা ধর্মে এখানে এইভাবে জিনিসটা ব্যাখ্যা করতেছে, কিংবা সায়েন্সের জায়গা থেকে হ্যালুসিনেশন যদি বলি, যেটা হ্যালুসিনেশন হলে কিরকম হয়, হ্যাঁ, তাহলেও বিষয়টা আসতে পারে। এইটা কিন্তু আমি বলবো ইজ মোর রেশনাল, এবং এটা বেশি ভয়ের। আমার জায়গা থেকে আমি মনে করি এটা বেশি ভয়ের, যে না আমরা তো এগুলো ফেস করি কি ভাই, দেখেন আমরা লাইভে যাই, এটা হচ্ছে ঘটনাকে হাস্যকর বানায় ফেলা, আর একটা হচ্ছে কিছুটা যুক্তি দিয়ে হলো ঘটনাকে বিশ্বাসযোগ্যতা নিয়ে আসা। এখন আমি যদি বলি যে আমি বিড়াল দেখার জন্য প্রস্তুত ছিলাম না, আমি Right. অজ্ঞান হয়ে যাই, Right. এটা তো একটা অযৌক্তিক। বিড়াল দেখে অজ্ঞান হয়ে গেলাম, এটা কত হইলো? রাইট, না ভয় দেখানোর জন্য যৌক্তিক অনেক কিছু আছে। এই ধরনের হলে তো এটা হাস্যকর হয়ে যাবে। আমি যেটা বুঝি যে আমি যদি কোনো কিছু একটা আনইউজুয়াল দেখি, আমি প্রথমে চেষ্টা করবো এই জিনিসটাকে লজিক দিয়ে ভাঙানোর, যে এটা লজিক্যালি এইভাবে হতে পারে কিনা, কি কি ওয়ে আছে হওয়ার। তারপরে যদি দেখি যে না একটা পর্যায়ে আমার আর লজিক কাজ করছে না, লজিকের বাইরে চলে গেছে, আমি মনে করবো যে ওইটাই আমার কাছে রহস্যময়, এবং ওই জায়গাতেই আমি ভয়টা পাবো। না, তুমি এটাই বলো যে লজিক ভাঙতে বিজ্ঞান অনেক কিছু আমি ব্যাপারটাকে সহজ করে দিই আরো। আমি বললাম 2, 2, 4, বা কিবরিয়া ভাই বললো 2, 2, 4, আমি রাতবেলা বললাম যে না ভাই 2, 2, 5 হয়। এখন কিবরিয়া ভাই ওনার যুক্তি দেখাবে, আমাকে খাতা কলম নিয়ে লিখে দেখাবে 2, 2, 4 হয়। আমি ওনাকে যুক্তি দেখালাম বিজনেস যুক্তি, দেখেন আমি 2 টাকা 4 টাকা নিলাম, এটা দিয়ে আমি একটা প্রোডাক্ট কিনলাম, সেল করে আমার 5 টাকা পাইলাম, তো আমার আলটিমেটলি 2, 2, 5 হইলো। এটা আমার যুক্তি, এটা কিন্তু রাইট, আপনারটাও রাইট। আমরা ঠিক এভাবে শোটা করতে এক্স্যাক্টলি। এবং আমি এখানে বলি আমাদের লিসনারের চাওয়া কি, আমার লিসনারের চাওয়া হচ্ছে স্টোরি, তারা শুনতে চায় স্টোরি থাকবে 150তম পর্ব থেকে। আমাদের ডরের সবচেয়ে এক্সেপশনাল জায়গাটা কি, রাব্বি রেজা ভাই, তাকে আরো প্রেসাইজলি প্রেজেন্ট করা হবে। আচ্ছা, উপস্থাপনের জায়গাটাতে কিছু পরিবর্তন আসতেছে। আচ্ছা, আরেকটা বিষয়টা কি, রিলিজিয়নের জায়গাটা থেকে আমরা কিছুটা জিনিস ডরে ঢুকাবো, যেটা আমরা মনে করি যেহেতু জিন এটা আমাদের ধর্মের জায়গাটা থেকে একটা বিশেষ ব্যাখ্যার জায়গায় আছে, সুতরাং ওই বিষয়টাও কিছুটা হলো আমরা টাচ করার চেষ্টা করবো। সো আমি টাচটা দিলাম, বাট আসলে কি হতে যাচ্ছে সেটার জন্য 150তম পর্ব থেকেই আমাদেরকে শুনতে হবে, না শুনলে আমি আসলে আগে থেকে কোনো কিছু বলতে চাচ্ছি না। ভাইটাল ব্যাপার। এবং আপনি দেখবেন ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে রেজা ভাই, আমরা যখন নতুন একটা কিছু রেডিওতে নিয়ে আসি, সঙ্গে সঙ্গে অন্যান্য রেডিওগুলো সেটা কপি করে ফেলে। তো আমাদের কপি করছে অলরেডি copy হয়েছে। করার পরে ওটা বন্ধ করে দিতে না, কিন্তু কপি প্রোডাক্ট বেশি দিন মার্কেটে টিকেও না, মানে অনুষ্ঠান পছন্দ করে না। তো সেই জায়গাটা থেকে আমি আগে থেকে একটু ফ্ল্যাশ করতে চাই না যে আসলে 150তম পর্ব থেকে কি হচ্ছে, তবে একটা গোছানো প্রোগ্রাম হবে, আমি চেষ্টা করতেছি এটা করার জন্য। ইউনিক কিছু থাকবে, এটা বলতে চাইছেন, আনকমন কিছু থাকবে যা মানুষ কখনো দেখে নাই তার আগে। তবে এটা ঠিক যে আমরা আসলে মানুষকে ওই ভয় দেখানোর জন্য কোন একটা কিছু তৈরি করা, ভৌতিক মুভি তৈরি করা বা একটা কিছু করা, ওটা করব না। এটা একদম ডেফিনেটলি শিওর। যুক্তির মধ্যে থেকে ভয়ের কাছে যাওয়ার চেষ্টা করব, এটা হচ্ছে সায়েন্স থেকে কথা বলবো, রাইট, এটাই হচ্ছে আমাদের মূল টার্গেট। আচ্ছা, সেই টার্গেটের জায়গা থেকে ওইটা তো টার্গেট ফিল আপ হবে, কিন্তু আজকের টার্গেট কি ফিল আপ হচ্ছে আমাদের? না, আমাদের আড্ডাটা অনেক সিরিয়াস হয়ে যাচ্ছে। আড্ডাটা আমরা একটু ফান করব, ঈদের মুডে আছি আমরা, তো পুরোপুরি সিরিয়াস হয়ে গেছে। আচ্ছা, দর্শক এই মুহূর্তে আমি বারবার দর্শক বলে ফেলেছি লাইভ। আচ্ছা, আমি না আপনার কথা পরে, আমি রেজা ভাই আপনি জিন টিন নিয়ে অনেক কিছু জানেন, আপনার অনেক অভিজ্ঞতা আছে, একটু আমাদেরকে বলেন। যেমন আমরা মাঝে মাঝে আড্ডা দিই, ফান টান করি, জিনরাও কি মাঝে মাঝে আড্ডা দেয়, ফান টান করে কিনা? জগৎ যেটা আছে, আমরা টিভিতে দেখতাম কোহে কাফ নামক এক জায়গায় জিনরা থাকে, এটা সিন্দাবাদে শুনেছিলাম ছোটবেলায় যখন আলিফ লায়লা দেখতাম। আলিফ লায়লার ঘটনাটা আমি সেটাই বলবো, সেখানে ফিরে যাব। এটা ইয়ামিন দেশে আমরা জানি যতটুকু, মানে বিভিন্ন বই পড়ে পাবেন আপনারা,
কিছু কিছু ইখতলাফ আছে, কিছু কিছু মিল আছে, ঐক্যমত আছে। তো ইয়ামিন দেশে আমার মনে হয় সবচেয়ে বেশি জিন থাকে, এবং সৌদি আরবে একটা মসজিদ আছে, মসজিদুল জিন, যেই মসজিদে মানুষ মনে করে যে ওখানে শুধু জিনরাই নামাজ পড়া হয়, ওই মসজিদটা পাবলিক কিন্তু কম যায়, খালি থাকে বেশিরভাগ সময়। ওরা মনে করে জিনরাই ইমাম থাকে, জিনরাই নামাজ পড়ে। তো জিনদের মধ্যে আমাদের মতো এরকম গোত্র আছে, ভালো খারাপ আছে, কিন্তু সমস্যা একটা, জিনরা মিথ্যা কথা বেশি বলে, এটা একটা প্রবলেম জিনদের। কিন্তু জিনদের মধ্যে গোত্র আছে, সমাজ আছে, সব আছে। আর সবচেয়ে বড় যে ব্যাপারটা আমি বলতে চাচ্ছি, এটা আসলে এটা ভয়ের হবে কিনা জানি না, জিনরা আমাদেরকে সবসময় ভয় পায়, সবসময়। কিন্তু আমাদের এই প্রোগ্রামের মাধ্যমে এবং বিভিন্ন জিন হাজির করে যায় মানুষগুলা, এদের মাধ্যমে জিনদের সাহস দিন দিন বেড়ে যাচ্ছে, যেই কারণে জিনের আসরটা বেড়ে যাচ্ছে, রোগীর সংখ্যা বাড়তেছে দিন দিন। মানে মানুষের বাসা বাড়িতে গিয়ে জিনরা মানে আসর করতেছে, আক্রমণ করতেছে, কারণ জিনরা দিন দিন জিনে বুঝতে পারতেছে যে মানুষ তোমাকে ভয় পাচ্ছে। তো ভয় পেলে কিন্তু জিন আপনার ধরবে, ভয় না পেলে ধরবে না। তো এটাই বলবো যে জিনদের মধ্যে আড্ডা চলে, গল্প চলে, খাওয়া দাওয়া চলে, সবই চলে, যা আমরা দেখি না, অদৃশ্য। যেহেতু জিন শব্দের অর্থই হচ্ছে অদৃশ্য। ওদের কোনো 5 স্টার হোটেল টোটেল এই ধরনের কিছু এইসব ব্যাপারে আসলে কোথাও কোনো কিছু বলা নাই, ওদের হোটেল আছে কিনা। বাট আমি যদি বলি কিবরিয়া ভাই, যে আমরা 3D তে বসবাস করি, এই যে আমরা দেখি 4D 5D, এগুলো কিন্তু আসলে হাইপোথিসিস, কোনোটাই কিন্তু রিয়েল না, মানে জাস্ট থিসিস একটা। আমি আপনাকে এই মুহূর্তে দেখতেছি, আমি কি দেখতেছি, আপনার 3টা পার্ট দেখতেছি, সামনা, ডান, বাম। মানে আমি আপনার যে অভাব দেখতে পাচ্ছি সেটা 3 ডাইমেনশন দেখতে পাচ্ছি, আমি আপনার পিছনে দেখতে পাচ্ছি না, আমার মাথার পিছনে কি আছে, গেঞ্জির পিছনে আমি দেখতে পাচ্ছি না। হ্যাঁ, তো লিসেনার যারা দেখবেন, হাতে মোবাইলটা নিলেই বুঝতে পারবেন, যে যারা রেডিও অথবা মোবাইল নিলে বুঝতে পারবেন, মোবাইলের কোন দিকটা দেখতে পাচ্ছেন। আপনি মোবাইলের ফেস দেখতে পাচ্ছেন, আর 2 সাইড, আর নিচের অংশটা সামান্য। পুরোপুরি দেখতে পাচ্ছেন। আমরা 3D দেখি, আমাদের চোখ 180 ডিগ্রি দেখে, আমরা দেখি 3D ফাংশন। তো আমি মনে করি পৃথিবীর বাইরে একটা জগৎ আছে, যে জগতে মানুষ 5D তে পৌঁছে গেছে, যারা আমাদের চেয়ে উন্নত। 5D, হ্যাঁ, 5D তে পৌঁছে, 5 ডাইমেনশন, এবং 5 ডাইমেনশনটা হচ্ছে লাভ। দ্যাট ইজ কল লাভ, ভালোবাসা। মানুষের মধ্যে ভালোবাসা এখন বিরাজ করে না। এই ভালোবাসা কি জিনিস, সেটা নিয়ে আমি চিটাঙে যে আমাদের সেমিনার হবে, আমরা চিটাং যাবো আপনাদের সাথে। হ্যাঁ, আমরা একটা গ্রেড অ্যানাউন্স করতে সেটা আমি পারি, বলবো, সেটা হচ্ছে এই যে ব্যাপারগুলো নিয়ে আমরা খুব সরাসরি কথা শীঘ্রই চিটাং এ আসতেছি, আমি এবং রেজা ভাই। আমাদের একটা স্কুল আছে, স্কুল অফ ক্রিয়েটিভ আর্টস, সেখান থেকে আমরা চিটাংবাসীর জন্য একটা গুড নিউজ নিয়ে আসতে চাই। আমরা একটা ডে লং ওয়ার্কশপের জন্য সেখানে যাব। সো আমরা পুরো অ্যানাউন্সটা আমরা মনে হয় আর একটু পরেই দেই, আমরা আজকে জাস্ট একটু টাচ দিলাম। আমার চিটাংবাসী যারা এই মুহূর্তে আমাদের শুনতেছেন, তারা জাস্ট মনে রাখেন যে আপনারা আমাকে সেখানে সরাসরি প্রশ্ন করতে পারবেন, সরাসরি প্রশ্ন করতে পারবে, আপনারা রেজা ভাইয়ের কাছ থেকে কাউন্সিলিং নিতে পারবেন, এবং একই সাথে ওইখানে প্রেজেন্টেশনের উপরে একটা পুরো দিনব্যাপী একটা আমি বিভিন্ন ব্যাপার নিয়ে কথা বলবো সবার। রাইট, এবং রেজা ভাই একটা খুব ইম্পর্টেন্ট একটা সেশন নিবে, হাউ টু সাকসেস ইন লাইফ, জীবনে সফলতা পাওয়ার, উন্নতি পাওয়ার জন্য উনি বেশ কিছু অধিভৌতিক জিনিস নিয়ে যাবেন, এবং পাশাপাশি আরো কিছু ধরেন ওনার হাদিয়ার ব্যবস্থাও থাকবে, আপনারা চাইলে আমার কাছ থেকে হাদিয়াও নিতে আমি হয়তো বা কারোর মাইন্ড রিড করতে পারবো সেখান থেকে। আমি একটু অ্যাড করি চিটাগংবাসীর জন্য, যাদের সবচেয়ে মানে ভালো বিষয় হচ্ছে আপনারা খুবই লাকি, বাংলাদেশে হয়তো বা আপনারাই প্রথম মানে 5D ভালোবাসা কিভাবে হয়, ওটা আপনারা জানতে পারবেন। এটা কথা কেন বললাম কি রে ভাই, এখন থেকে নতুন কনসেপ্ট হয়ে যাবে রেজা ভাই আপনাকে 5D ভালোবাসা কেন বললাম। সুমন ভাই এখানে আসলে, আমরা সবাই এখানে আছে, জাস্ট প্রশ্ন আপনাদেরকে প্রশ্ন করেছি আমি, লিসেনারদেরকে প্রশ্ন করেছি আমি। লিসেনারদের আনসার তো আমি পাচ্ছি না, কমেন্ট ছাড়া পাচ্ছি না, কমেন্ট দেখলে আমি কথা বলতে পারবো না। তো আমাকে উত্তর দেন, আমরা বাংলাদেশে পত্রিকা পড়ি না, সবাই তো কম বেশি পড়ি, কেউ কিনে পড়ি, কেউ বাণিজ্যেরটা পড়ি, হেডলাইন দেখতেছি। আপনি কি প্রতিদিন ইংল্যান্ডের নিউজপেপার পড়েন? লোবান ভাই পড়েন? ইংল্যান্ডের নিউজপেপারটা পড়েন? বছরে একবার পড়ি না। আচ্ছা, সুমন ভাইকে রাশিয়ার নিউজপেপার পড়েন ডেইলি? কিন্তু পড়িনি। কিবরিয়া ভাই কি ভিয়েতনামেরটা পড়েন ডেইলি? পড়ি না। দেখেই এর মানে কি, মানে হোয়াট ডাজ ইট মিন, মানে আমরা ততটুকু জানি যে আমাদের প্রয়োজন, আমাদেরকে জানানো হচ্ছে, প্রয়োজন না আমাদের, প্রয়োজন আমাদের অনেক কিছু, যতটুকু আমাদেরকে জানানো হচ্ছে এক্স্যাক্টলি এর বাইরে আমরা জানি না। এর মানে কি, ভিয়েতনামে কি ঘটতেছে এই মুহূর্তে আমরা বিবিসি মাঝে মধ্যে দেখে বুঝি, তাও মিডিয়াতে দেখে বুঝি না, যদি খুব বড় ধরনের ঘটনা ঘটে, বিগ নিউজ ছাড়া দেখি না, টুকটাক যা হচ্ছে আমরা দেখতেছি না। এর মানে হচ্ছে আপনারা যদি এক্সপ্লোর করেন, নিজেকে যদি বের করেন, বিভিন্ন জায়গায় এক্সপ্লোর হন, বিভিন্ন দেশে যান, তাহলে বুঝবেন। আমি অনেকগুলো দেশ ঘুরছি, আমার অভিজ্ঞতা আলাদা বলছি। এমন নিউজপেপার ইংল্যান্ডে, রাশিয়াতে, আমেরিকাতে এমন ঘটনা পাওয়া যায় যেখানে তারা স্পেসশিপ পাইছে, স্পেসশিপ। এখন আমাকে এখানে অনেক শিক্ষিত লোকজন আছেন যারা আমার কথা শুনতেছেন, এই যে আমরা যে ওয়াইফাই ব্যবহার করতেছি, ফাইবার অপটিক কেবল, এটা আবিষ্কারক কে? একটু নেট ঘেটে দেখেন কাউকে পান কিনা, নির্দিষ্ট কোনো ব্যক্তিকে পান কিনা। তো এখানে একদল বৈজ্ঞানিক ধারণা করছে যে এই ফাইবার অপটিক যে ব্যাপারটা, তার আগে আমি বলি ওয়াইফাই মানে কি বলেন তো? জানি না। ওয়াইফাই মানেটা কি? সম্পূর্ণ মিনিং মানে হচ্ছে যে আমি কানেকশন, মিনিং কি? মিনিং ওইটা আমি জানি। এটা তো ওয়াইফাই, এটা মানে কি? ওয়াইফাই মানে হাইফাই না, ওয়াইফাই কোনো মানেই নাই। ওয়াইফাই মানে হচ্ছে আমার ওয়াইফটা হাইফাই। ওয়াইফাই আমরা সবাই এখন ওয়াইফাই সাথে পরিচিত, ব্রডব্যান্ড ওয়াইফাই কোনো মানে নাই। এবং ফাইবার অপটিক কেবল আবিষ্কারক যারা আছে, একদল বৈজ্ঞানিক বলতেছে যে আমরা তৈরি করছি
একদম লোকে বলেছেন না, এটা আমরা স্পেসশিপ থেকে পাইছি। স্পেসশিপ যেটা এলিয়ন শিপ বলা হয়, এটা অন্য গ্রহ থেকে আসছে পৃথিবীতে। যদিও কথাগুলো হাস্যকর আমার, কিন্তু এগুলো সত্য। আপনারা বিভিন্ন দেশে নিউজ পেপার পড়েন, বিভিন্ন দেশে যান, ওদের সাথে কথা বলেন। না, এটা আসলে আপনি যেটা উদাহরণ দিলেন সেটা যেমন ঠিক, ভাই ঢাকা শহরের বাইরে একটু যান না, আমরা কিছু জানি না, কিছু না। আমরা এই ঢাকা শহরটার বাইরে গিয়ে আপনি জাস্ট 10টা দিন স্টে করেন, আপনার পুরো লাইফের থিঙ্কিংটাই অন্যরকম চেঞ্জ হয়ে হয়ে যাবে। যাবে। আমি ঢাকায় শান্তি মতো নিঃশ্বাস নিতে পারি না ভাই, নিঃশ্বাস নিতে পারি না, যেটা সুনামগঞ্জে গেলে আমি আমার দেশে বাইরে গেলে নিতে পারি। তো এখানে একটা নিঃশ্বাস, এটা ব্রিদিং যে টেকনোলজিটা, এই যে আমরা বলি মেডিটেশন, এবং এই জন্যই বলি যে মানে আপনি যেটা দেখতেছেন তার বাইরে যে অনেক বড় একটা জগৎ থাকতে পারে, বিশ্বাসযোগ্য বিষয় থাকতে পারে, সেটাকে তুচ্ছ তাচ্ছিল্য করে উড়াই দিয়েন না, এবং আপনি সেটা নিয়ে কোয়েরি করেন, একটা ধাম করে একটা সমাধানে যায় আপনি জানেন না তাই বলে আপনি হাসতেছেন। Right. লিসেনার যারা আছে Right. তারা জানেন না দেখে হাসতেছেন। Right. জানেন একটা হচ্ছে মানুষের সাথে কথা বলা, একটা হচ্ছে মানুষের সাথে মিশে যাওয়া, এটা Right. ভিন্ন জিনিস। Right. তো জানেন, দেখবেন অনেক কিছু জানতে পারবেন, পৃথিবীতে অনেক কিছু না, যাওয়া even জানা। জিন সম্পর্কে আমরা যে বিষয়গুলো নিয়ে কথাবার্তা বলি, জিন সম্পর্কে আমি প্রচুর স্টাডি করি ইদানিং, হয়তো সেটা আমার টুকটাক স্ট্যাটাস দেখলেই বুঝতে পারবে হয়তো লিসনাররা, কারণ আমি যেটা নিয়ে হোস্ট করতেছি সেটা সম্পর্কে আমি যদি না জানতে জানি হবে, জানতে হবে। আমার তো জানা উচিত। আমি একটা যে আমি নিজেও কিছু দেখি নাই কখনো, কিন্তু আমার কাছে যেটা মনে হয় যে যদি এটা বিষয়টা যদি গ্রহণযোগ্য নাই হবে, তাহলে এত এত কমপ্লেইন কেন আসে, এত এত প্রবলেম কেন আসে, এবং সবগুলো প্রবলেমের মধ্যে সিমিলারিটি আছে। হ্যাঁ, ম্যাক্সিমাম প্রবলেমগুলোর মধ্যেই সিমিলারিটি আছে, যে ভাইয়া এটা করতেছে, ভাইয়া ওইটা করতেছে, তাইলে এত সারা লোকের প্রবলেম বিশ্বব্যাপী, কেন হবে, এবং এবং সারা সারা দুনিয়া ব্যাপী এই প্রবলেমগুলো আমরা বাংলাদেশ যারা দক্ষিণ এশিয়া যেটা বলি, ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ, এদের আমরা বলি যে এদের উপরে জিনের প্রভাবটা বেশি। আসলে সারা বিশ্বে বেশি। আমরা বিশ্বের খবর তো জানি না, কয়জন জানি আমরা বিশ্বের খবর? আমরা তো জানতেছি না। আমাদের আপনি ইমেল দেখেন কি, আপনার ইমেলটা আমাকে একদিন দেখাইছেন, অসংখ্য ইমেল বিদেশিদের, ফ্রান্স থেকে ইমেল আসতেছে, রাশিয়া থেকে আসতেছে, লন্ডন থেকে আসতেছে, আমেরিকা থেকে আসতেছে। হচ্ছে, কিন্তু ওরা আসলে বিষয়টাকে জিনের প্রবলেম না বলে অন্য না, ওরা কিছু ডাক্তার প্রবলেম দেখাইছে। আমরা মেল পড়ে দেখলাম, যে আমি তো একটা মেল পড়ছি, আমাকে দেখাইছেন আপনি, বলতেছে যে ডাক্তার, সাইকিয়াট্রিস্ট সব দেখাইছি। আপনি আমাকে সেদিন একটা দেখালেন না, সৌদি আরবের একটা বিশেষ পাহাড়ের একটা জায়গাতে যেখানে গাড়ি উল্টো পথে চলে, ওয়াদিয়াল জিন, হ্যাঁ ওয়াদিয়াল জিন নামই হয়েছে জিনের ওয়াদিয়াল পাহাড়, জিন, হ্যাঁ। জিনের পাহাড়, এবং ওখানে গাড়ি উল্টো পথে ওয়াদি মানে বাড়ি আর কি, বাড়ি 120 কিলোমিটার গতিতে চলতে পারে, উপর দিকে Speed। ওঠে। উপর দিকে ওঠে, উপর দিকে ওঠে। এখন সায়েন্টিস্টরা বলছে এটা একটা ইলিউশন। ইলিউশন, এবং Illusion না কিভাবে না হয়? ইলিউশন না, এখানে বলতেছে হয়তো চুম্বকের কারণে কোনো কারণে এটা না, হচ্ছে। পানি চুম্বক না, ইলিউশন বলছে। ওটা হচ্ছে এরকম যে বেসিক্যালি পানি যদি উপর থেকে নেমে যদি দুই একটু উঁচু নিচে থাকে, মূল পানির স্রোতটা তো অনেক উপরে, ব্যাপারটা এরকম আর কি। এবং সৌদি আরবে কিন্তু সন্ধ্যার পরে ওখানে কিন্তু জাল চলাচল বন্ধ করে নিষেধ করে ফেলছে, এখন দোকান নিষেধ করে দিয়েছে। কারণ যদি এটা ইলিউশন হইতো, দোকান নিষেধ করতো না গভর্নমেন্ট নিষেধ করার কারণ আরব একটা মুসলিম কান্ট্রি জিনে বিশ্বাস করে, সুতরাং সবকিছু মিলিয়ে হয়তো জিনিসটা তারা তো বন্ধ করার কারণ হতো না। বন্ধ করার পেছনে অবশ্যই রহস্য আছে, আমি বলবো। না, পুরো পৃথিবী ভাই রহস্যময়, পুরো পৃথিবীটাই রহস্যময়। পৃথিবীটা আচ্ছা, আমার আসলেই একটা- রহস্য। আমি আসলে অত মানে খুব বেশি উপরে চলে যাচ্ছে আপনাদের আলোচনা, স্পেসশিপে উঠে যাচ্ছে, মানুষ আমি স্পেসশিপে বুঝতেছি পৌঁছাতে কিনা পারছি না। ব্যাপার। কারণ না, আমি সায়েন্স নিয়ে বলতে ছোটখাটো ঠিক আছে, সায়েন্স নিয়ে আপনি বলেন, আমার কোনো সমস্যা নাই। সুমন, আমি একটু ইন্টারাপ্ট করি। আমরা যে সায়েন্স নিয়ে এত বেশি যৌক্তিক মানুষ হওয়ার চেষ্টা করি, সামান্য একটা সিডর, সামান্য একটা জলোচ্ছ্বাস, ধ্বংস করে সামান্য একটা, এটাকে কি বলে, ওই জাপানের যে সুনামি, মুহূর্তের মধ্যে আমাদের যেই সূর্যবীর্য শক্তি সেটাকে মুহূর্তের সব মধ্যে শেষ ধূলিসাৎ করে করে দেয়। একটা মশার কাছে আমরা একটা এই বৃষ্টি পরিমাণ আটকাতে অসহায়। পারি না। একটা মশার ছোট্ট একটা ভাইরাস চিকনগুনিয়া কি করে দিল আমাদেরকে, সব ধ্বংস করে, মানে বডিতে ব্যথা করে দিল। তাহলে আমরা কি না, এই মশার কাহিনী দেখেন 1400 বছর আগে হ্যাঁ। কোরআন শরীফে আল্লাহ বলছে যে আমি নমরুদকে মারছি, মশা দিয়ে, তাও ল্যাংড়া মশা দিয়ে মারছি। তো সেই মশা আজকে আমাদেরকে মারতেছে। তো মশার যে ক্ষমতা, মানে আল্লাহ বলছে আমার সৃষ্টির, আমার মাখলুকের, আমার তৈরি করা জিনিসের প্রতিটা জিনিস তোমার জন্য নিয়ামত। তো এই নিয়ামত গুলো আল্লাহর, মানে যেগুলো একটা হচ্ছে ম্যাটেরিয়ালিস্টিক জিনিস বা ম্যাটেরিয়াল। খুবই ভালো একটা প্রসঙ্গ নিয়ে আসছেন, এই প্রসঙ্গে আমি বলে ফেলি, আমার পরে মনে থাকবে না। আজকে আমি এখানে সেদিন মশা নেই। ডক্টর বেলাল ফিলিপসের একটা ভিডিও দেখতেছিলাম ইউটিউবে, ওনার রেফারেন্স দিয়েই বলি। উনি বলতেছেন যে আমরা যে জিন বসে আনি বা জিন যে নিয়ন্ত্রণ করার চেষ্টা করি, এটা পরিপূর্ণভাবে হারাম, যেটা আপনি কিছুদিন আগে নিষেধ। দুইটা এপিসোডে আপনি বলছেন। আল্লাহ বলছে হারাম। আমরা যে দেখুন আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে এত বড় বড় যুদ্ধ করছে, মাত্র 200 জন 300 জন সৈন্য নিয়ে, হাজার হাজার সৈন্য, হাজার হাজার কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করছে, এবং সেখানে আমরা বিজয়ী হয়েছি, আমরা কোন সময় হারিয়েও গেছি। উনি তো সর্ব মানুষ ছিলেন, তো ওনাকে যদি আল্লাহ ওই ক্ষমতাটা দিত যে জিনকে কন্ট্রোল করে তুমি এই যুদ্ধে জিতে যাও, তাহলে উনি তো সে কাজটা করতে পারতেন। না করার কারণ আছে ভাই। হ্যাঁ। হযরত সুলাইমান আলাইহিস সালাম দোয়া করতে আল্লাহর কাছে যে আল্লাহ এই ক্ষমতা আমি ছাড়া যাতে তুমি কাউকে না দাও, এজন্য আল্লাহ কাউকে দেয় না, আর নালে দিত না, কিন্তু উনি তো নিজেও ইউজ করেন, উনি তো চাইলে পারতেন, উনি তো নিজেও করেন কথা আল্লাহ, উনি তো আল্লাহর কাছে সাহায্য চাইছেন, তখন আল্লাহ জিবরাইলের মাধ্যমে অনেক কিছু পাঠাইছে, ফেরেশতা পাঠাইছে, কিন্তু জিনের সৈন্যবাহিনীকে তিনি ইউজ করতে পারতেন না। কিন্তু জিনদের চেয়ে ফেরেশতা শক্তিশালী, মানে আল্লাহ ওনাকে জিন থেকে উত্তম জিনিস দিয়েছে, রাইট, যাও যুদ্ধ করো। আমার কথা হচ্ছে যে উনি তো চাইলে পারতো এটা, অবশ্যই উনি তো পারতেন, করেন নাই। অবশ্যই পারতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা করেন নাই, জিন হাজির করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিনের ব্যাপারে তেমন কোনো কথাও বলেন নাই,
উনি যে খুব বেশি বিষয়ে কথা বলেন তাও কিন্তু বলেন নাই। সেখানে জিনদেরকে নিয়ে এরকম বিভিন্ন রকমের ব্যাখ্যা, এটার জন্য এটা করো, এটার জন্য ওইটা করো, এটার জন্য এটা করলে জিন এইভাবে বসে থাকা যাবে, যেটা করলে এটা হবে, এবং এটা করে এই জিনিসগুলো যে করা হচ্ছে এটা কিন্তু এটা চরম কিন্তু আসলে শুধু হারাম কেন হারাম করা হয়েছে জানেন কিভাবে হারাম করা হয়েছে? কারণ এটার যে বিরাট ক্ষতি আছে, একটা বিরাট ক্ষতি আছে। আপনি একটা মানুষকে দাস বানায় রাখবেন, তার মধ্যে আস্তে আস্তে আপনার প্রতি একটা তিক্ততা তৈরি হবে, হবেই তৈরি, সে একসময় আপনাকে মেরে ফেলতে পারে। আর একটা ব্যাপার আপনি যদি অনুমতি দেন আমি বলবো রেডিওতে। এখন অনেকে প্রশ্ন করে, ভাই আমি জিন হাজির করা যেহেতু হারাম, তা হাজির করবো না, আমি জিনকে বন্ধু বানাবো, এই ব্যবস্থা করে দেন। তো সেটা যে সিস্টেমটা আমার জানা আছে, যদি আমি বলি এটাকে বলা ঠিক হবে না, বলা আমি জানি না। ঠিক হবে না। এবং আপনি যেটা বলতেছেন সেটাও যে প্রমাণিত সত্য তা তো না। না, জিন কারণ যেটা আপনি বন্ধু আপনারা তো যেটা। জিন 1000 জিন বন্ধু নাই, বা 5টা জিন বন্ধু নাই, 7টা জিন বন্ধু নাই। হ্যাঁ, না এই জন্য যদি বন্ধু কেউ বানাতে চায় সেটার জন্য কিছু সিস্টেম আছে, কিন্তু এগুলো আমার মনে হয় না এগুলো করা উচিত হবে কারো। কারণ প্রয়োজনটা কি মানুষকে বন্ধু মানে না ভাই? এখন মনে করেন যদি সবাই স্পাইডারম্যান হয়ে যেত, স্পাইডারম্যান সবাই হয়ে যেত, তাহলে কি করতো? কেউ ভালো করতো, কেউ ক্ষতি করতো, স্বাভাবিক। তো এই জন্য যাতে মানুষ ক্ষতি না করে, এই জন্য আল্লাহ অনেক কিছুকে রোহিত করে রাখছে যাতে কেউ আমি ক্ষতি আমি করতে না পারে। আমি একটা মানে আপনাদের প্রসঙ্গ টেনে একটা প্রশ্ন করি। জিন তো অনেক ক্ষমতা দেওয়া হয়েছে, অনেক পাওয়ার power রয়েছে, রয়েছে। তারপরেও দেখা গেছে যে জিনের কোনো কিছু একটা কাজ করার জন্য কেন একটা হিউম্যান বডির উপর ডিপেন্ড করতে হয়? হিউম্যান বডিটা কেন দরকার? আচ্ছা, এটা একটা ব্যাখ্যা আছে। ও যেটা প্রশ্নটা করছে ব্যাখ্যাটা আমি একটু দিই। সেটা হচ্ছে জিন কাজ করার জন্য কখনো এটা করে না। জিন কারো কাছ থেকে কোনো ইন্টারেস্টের জন্য নেয় না। জিন 3টা ফর্মে মানুষের শরীরে আসে, ঠিক আছে? একটা যেটা হচ্ছে যে তুমি যদি জিনকে ডাকতে থাকো বিভিন্নভাবে, ব্ল্যাক ম্যাজিক ট্যাজিক করে, বিভিন্নভাবে যদি তুমি ডাকতে থাকো, বারবার কাছে আসতে থাকো, তাহলে জিন অনেক সময় তোমার কথা সাড়া দিবে। আরেকটা যেটা হচ্ছে বলা হয়েছে যে জিন কোথায় আছে তুমি জানো না। লাইক আমরা এখানে আড্ডা দিচ্ছি, এখানেও জিন থাকতে পারে, যদি ধর্মীয় আমাদের ধর্ম হ্যাঁ, মতে যেটা অবশ্যই বলা হয়েছে। থাকতে পারে না, আমি ফিল করতে থাকি ভাই, আমি এখানে ফিল করতে এখানে সামথিং আছে। তো এইখানে দেখি এটা। এইখানে বিষয়টা হচ্ছে যে যদি কোনো কারণে যদি ফিলটা এরকম হয় যে তুমি একটা কাজ করছো, ধরো তুমি ওইখানে একটা অকামকম কিছু একটা করছো যেটা জিনের বডি আঘাত লাগছে, তাইলে সে তোমার উপর আসর করতে পারে। হ্যাঁ, এরকম সুনির্দিষ্ট কিছু কারণ আছে, 2টা 3টা 4টা 5টা কিছু কারণ আছে। এবং ওরাও যে খুব বেশি তোমার শরীরে খুব ইজিলি ঢুকে যেতে পারে তা কিন্তু না। 3টা 4টা সময় ওরা তোমার শরীরে ঢোকে। সবসময় পারবে না। একটা হচ্ছে তুমি যদি খুব মারাত্মক রকমের রেগে থাকো, মানে তখন তোমার হিতাহিত জ্ঞান থাকতেছে না, তখন শরীরে ঢোকে। এন্ড ভেরি ইন্টারেস্টিং, এটা সায়েন্সের একটা ব্যাখ্যাও আছে যে ব্রেনের কোনটা যদি ব্রেনের ইলিউশন যদি একটু ইয়ে হয়ে যায়, ব্রেনের যদি কন্ট্রোল পাওয়ারটা লুজ হয়ে যায়, তখন তোমার শরীরের মধ্যে কি ধরনের কেমিক্যাল চেঞ্জ আসতে এটা পারে। আমি সেটাই চিন্তা হ্যাঁ। করছিলাম। আমি যদি খুব বেশি মাত্রায় রেগে থাকি, আমি এমনিতেই অ্যাবনর্মাল হয়ে যাব খুব বেশি লাগলে। আর তুমি যেটাকে বলতেছো এমনিতেই অ্যাবনর্মাল হবা, সেটা রিলিজন বলতেছে এটা একটা স্পিরিচুয়াল ডিজিজ। এটা তুমি করতেছো না, এটা তোমাকে জিন করাচ্ছে। এখন তুমি কোনটা অ্যাকসেপ্ট করবা সেটা তোমার বিষয়। রাইট, ওইটা নিয়ে আমি কোনো মানে দ্বিমতে যেতেই চাই না, ওটা নিয়ে কোনো আর্গুমেন্টেও যেতে চাই না। আমি শুধু একটা সিম্পল প্রশ্ন করতে চাই। সেই সিম্পল প্রশ্নটা হচ্ছে যে আমি অনেকের কাছেই শুনেছি এবং আমি এমন অনেক ফোন কল পেয়েছি, অনেকে ফোন আমরা করে আমাদের এ- মাথার উপর দিয়ে airplane-এর এরোপ্লেন sound-টা যাচ্ছে, পাচ্ছি, right? মাথার উপর দিয়ে দর্শকরা এই মধ্যে শুনতেছেন, মাথার উপর দিয়ে এরোপ্লেন যাচ্ছে। প্লেনের মধ্যেও কি আমরা জিন একদম আছে বলে open- মনে open হয়? air এ আছে। যাত্রী হিসেবে- প্লেনে পাইলট আছে ভাই, জিন আছে কি বলে মনে পাইলট হয়? একটা হেল্পার আছে, আর বলতেছে বাই প্লাস্টিক, বাই প্লাস্টিক। অনেক ফোন কলে মানে এরকম ফোন কল আমরা পেয়েছি। অফকোর্স আমরা ওগুলাকে কাউন্ট করি নাই বা আমরা নেই নাই। ওখানে বলা হয়েছে যে মানুষের সাথে জিন নাকি মানে বিয়েও করছে, মানুষকে নাকি বিয়ে করে জিন। আরে দাঁড়াও, তোমার কথার মাঝখানে পজ দাও। আমাদের মধ্যে চিফ গেস্ট চলে আসছে আমাদের ডরে। আমি দেখতে পেয়েছি, আমি আমরা chief দেখতে guest- পেয়েছি। তুমি তো সম্বোধন করো না চিফ গেস্ট। না, chief guest কে- যার কথা আমরা অনেকক্ষণ ধরে বলতেছিলাম এবং যার কথা কি বলা হয়েছে সেটা যদি সে রেডিওতে শুনে, তাহলে রেজা ভাই আগামী 1 সপ্তাহ সে বাসা থাকতে পারবে না। আমার খাওয়া দাওয়া বন্ধ। দিদিভাবে আমাদের মাঝে চলে আসছে, দিদিভাবে একটু ফ্লোর দেই। ভাবি আসুন প্লিজ। সুমন ভাই প্রশ্ন কি অবস্থাটা আপনি শুনলো না। microphone দিয়ে বলেন। ভাবি- এই মোবাইলে আমি অবশ্যই এই প্রশ্নটা ভাবিরে দেখেই করছি। মনে বলো। কি অবস্থা সবার? সবার অবস্থা টাইট। এই যে খুবই ভালো, তার আপনারা- আগে ঈদ আপনারা মোবারক। জিনকে ঈদ ভয় পান আর আমি হচ্ছে ভয় পাই তাকে। তুমি কিছু বলতে চাচ্ছো? ঈদ কেমন কাটলো? হ্যাঁ আলহামদুলিল্লাহ অনেক ভালো, কালারফুল। ঈদের আমি মধ্যে কি কাউকে বলছি মাইক দরকার না দিয়েছেন? বলার? না রেজা ভাই বলছে যে না সবার কাছে আমাকে এরকম মানে কিলার ডাকাত সাজাও কেন? ডাকাত না, আমি তো ভয় পাই, ভালো জিনিস। মানে তার পকেটে নাকি মাত্র 250 টাকা ছিল, যে সেটা দিয়ে সে নিজের জন্য একটা টি শার্ট কিনছে, বাকি নাকি সব আপনার দখলে। সেটা আমার এখনো পড়া না, আমি নিউ মার্কেট আমি আরো 750 আছে। তুমি যে সাক্ষী রায়হান ছিল। আমরা এক্সপ্রেশনটা দেখাতে পাচ্ছি না বলে আন্তরিকভাবে দুঃখিত। আস্তে আস্তে আমরা চাইবো এখন ভাবি আপনি 250 টাকা কিছু বেড়ে বলেন। যাবে, না, না, 250 টাকা impossible। বাড়তে বাড়তে আচ্ছা, তুমি বলো, আমি কি টাকায় কিনছি? চলে যাবে। আর কি কিনছি? তোমার জন্য সবার আগে শপিং তোমার জন্য করা হয়েছে। কি করছে শপিং? আম্মা করছে, আমি আম্মা যা মন যায় কিনুক, আমি 250 টাকা হচ্ছে মায়ের ছেলে, তোমার জন্য সারা জীবন তোমার মাই কিনে আসছে, তোমরা দেখো নাই কি আমি কিনছে। এখনো দেখি কি কিনছে, কিন্তু আমি ঈদের দিন সেটা আচ্ছা, আমি একটা জিনিস বলি, ওর এক শোকেস ভর্তি জুতা, 2 আলমারি কাপড়, তারপরেও সে বলে সে তার নাকি কিচ্ছু নাই। এইবার আপনারা
আপনারা বুঝতে পারলেন আমি জনদরদির আসল চেহারা বের হয়ে যাচ্ছে পড়ি না ঠিক ভাই। আছে আমার আছে এগুলো পুরান, সব পুরান জিনিস ভাই, আমি পড়ি না এগুলো। জনদরদির আসল চেহারা বের হয়ে যাচ্ছে। যাই হোক, সেটা আস্তে পড়ি আস্তে না। কিন্তু সে আমি আমাকে স্যান্ডেল আমিরের বেশে ভিখারি সেজে থাকে আর কি। যাই হোক, সমস্যা নেই। এবার সুমন বলো, তুমি যেন কি যেন বলতে চাচ্ছিলে। জিনের সাথে বিয়ে যেটা কথা বলছিলাম। আচ্ছা, বিয়ে আমরা এই ব্যাপারটার ক্ষেত্রে আমরা পাই, এটা আমরা যদি একটু ঘাটি, আমাদের কিতাব ঘাটি, যেটাকে ফুরকান বলি, কোরআন শরীফকে ফুরকানও বলা হয়, সত্য মিথ্যার বিভেদকারী। সেখানে আমরা রানী বিলকিসের ঘটনা যদি আমরা একটু পড়ি, আমরা জানতে পারবো যে সেখানে অসম্ভব ধনী মহিলা ছিলেন। রানী বিলকিস রানী ছিল, যে সুলাইমান আলাইহিস কাছে আসছিল এবং ওনার সাথে সুলাইমান আলাইহিস বিয়ে হয়েছিল, কোন কোন রিওয়ায়াতে শোনা যায়। ওকে রেজা ভাই, আমার মনে হয় আমরা এখান থেকেই ফিরবো একটা ছোট্ট বিরতি নিয়ে। হ্যাঁ, আমরা ফিরে আসতেছি। ডর মানে ভয়। হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি। ডর। আচ্ছা, হ্যাঁ, আমরা যেখানটায় ছিলাম বিরতির পর ফিরে আসলাম। রেজা ভাই, আপনি বোধহয় যেটা বলতেছিলেন। হ্যাঁ, রানী বিলকিস রানী ছিল, যে সুলাইমান আলাইহিস কাছে আসছিল এবং ওনার সাথে সুলাইমান আলাইহিস বিয়ে হয়েছিল, কোন কোন রিওয়ায়াতে শোনা যায়। তো সেখানে রানী বিলকিসের যে ফ্যামিলি ছিল, তার মা বা বাবা ছিল, এখানে শোনা যায় এমন তার বাবা অথবা মা কেউ একজন, আমার এই মুহূর্তে ভালো মনে পড়তেছে না, বাট এটা কনফার্ম, ওর ফ্যামিলি মেম্বাররা জিনকে বিয়ে করছিল। কিন্তু ওদের কোনো বাচ্চা কাচ্চা হয় নাই। জিনের সাথে যদি মানুষের বিয়ে হয়, সেখানে বাচ্চা কাচ্চা হয় না। কিন্তু এখানে ব্যাপার আছে কি ভাই? না, কিন্তু এখানে ভাই আপনি যেটা বললেন, আপনি যদি বলেন হয় না, তাহলে হয়। এটা কিন্তু বলা ভুল না, হবে। হয় না, এক বলবো শ্রেণী না। মনে করতেছে হয়, এক শ্রেণী মনে করতেছে হয় না। ক্লিয়ার করে দিচ্ছি, হ্যাঁ। জিনদের সাথে যদি ইচ্ছাকৃতভাবে কারো বিয়ে হয়, প্ল্যান করে আমি জিনকে বিয়ে করব, একটা মেয়ে বলতেছে আমি ছেলে জিনকে বিয়ে করব, তিথিরও খুব শখ চলেছে জিনকে বিয়ে করবে, কিন্তু আমি এটা নিয়ে একটা সে কথা আমারে বিয়ে করে বলি- ফেলছে। আমি একটা কথা বলি। সে জুনরূপী মানুষকে বিয়ে করে ফেলছে। দিদি ভাবি মাঝে মাঝে যখন কথা হয়েছিল, দিদি ভাবি একবার বলেছিল কথা প্রসঙ্গে, কবে মনে নেই, সেটা বলছিল আমি যখন ওকে বিয়ে করি, আমি প্রথমে ভাবছিলাম যে আমি মনে হয় একটা জিনকেই বিয়ে করতে যাচ্ছি। না, সে তো মিক্সচার পেলো, হাফ জিন হাফ ফিমেল। আচ্ছা, দাঁড়ান, এটা মাইক্রোফোনে ভাবিকে দেন। পরে আপনি কি পাইলেন জিনকে বিয়ে করার পরে? বিশ্বটাও লোমান ভাই, আপনার উচিত ছিল এখানে টুন শব্দ দেওয়া ভাই। আসলে তিথি আমাকে কখনো বিলিভ করে না, কোনোদিন না। বিয়ের আগে সে খুব ইয়ে করতো, কিন্তু আমার সাথে মিশা শুরু হয়েছে, মানে বলে না মক্কা লোক ঘস পায় না, দাঁত থাকে দাঁতের মর্যাদা নাই, আমার এই অবস্থা হয়েছে ভাই। তিথি যে আমাকে বিয়ে করছে, ভালোবেসে বিয়ে করছে, আমি বলবো না যে প্রেমের বিয়ে, আমার সাথে তার দেখা হয়েছে, বিয়ে হয়ে গেছে, মানে জাস্ট খুব শর্ট টাইমের মধ্যে। আমি তাকে ভালো লাগছে, তার বাবাকে আপনার কপালে লেখা ছিল। প্রস্তাব পাঠাইছি, বিয়ে হয়ে গেছে। এটা আল্লাহর দেখা হওয়ার সময় কি ধাক্কা টাক্কা না, খেয়েছিলেন? ধাক্কা মাখা খাই নাই ভাই, ধাক্কা মাখা খাই নাই। তো তেমন কোনো প্রেমের বিয়ে না বা অ্যারেঞ্জ ম্যারেঞ্জও না। তাকে ভালো লাগছে আমার কাছে মনে হচ্ছে আমার জন্য পারফেক্ট। আমার জীবনে যত ফ্রেন্ড সার্কেল ছিল সবার মাঝখান থেকে বা সারা এতক্ষণ দুনিয়ার যা মাঝখান বলছে, থেকে আমি অনেক আগে একটা দিচ্ছে এখন। অনেক তাকে বেছে অনেক নিয়েছে। আগে রেডিওতে একটা শো করতাম, শোর নাম ছিল ইউটার্ন। কিভাবে মানুষ ইউটার্ন নেয়, আপনারা রেজা ভাইকে ঠিক আধা ঘন্টা আগে যেটা শুনতেছিলেন এবং আধা ঘন্টা পরে যা শুনতেছেন, আমার voice change হয়ে গেছে নাকি ভাই? বুঝতে পারতেছেন তার ভয়েস, কন্টেন্ট সবকিছু কিভাবে ইউটার্ন নিল। আমি কিন্তু বাতাসের মাঝখানে ঘামতেছি হালকা হালকা। আমার চিকন গুনিয়া হচ্ছে, পাশাপাশি আমার মনে এখন চিকন গুনিয়া হচ্ছে ভাই। যদি মানে এই ইউটার্ন আমরা দেখতে পেতাম, আমাদের আরো একজন গেস্ট, যদি আরো একজন ভাবিকে যদি আমরা পেতাম, পাশে দেখতে পারতাম, লড়া ভাবিকে যদি আমরা পেতাম, তাহলে হয়তো না, আমার আরেকটা তো ভাই U-turn বাসায় দেখতে আছে। পেতাম। আরেকজনের চিকন গুনিয়া হইতো ভাই। তো এটাই Okay. বলতেছি শোন ভাই, যে বিয়ের যে ব্যাপারটা বললেন, আমি যদি বলি যে যদি প্ল্যান করে বিয়ে করে জিনকে, সেক্ষেত্রে বাচ্চা কাচ্চা হবে না, কোথাও এই ধরনের ঘটনা ঘটে নাই, বাচ্চা হওয়ার যে ঘটনা ঘটে নাই। কিন্তু যদি দিন দ্বারা কোনো মেয়ে পজেসড হয়, সেখানে পজেস বলবো না, আসলে এমন এক টাইম, কিছু কিছু টাইম থাকে মেয়েদের যখন আসলে মেলামেশা করা ঠিক না। ওইসব টাইমে যখন মেলামেশা হয়, তখন Right. সেটা agree. শয়তানরা সুযোগ পায়। তো শয়তান তখন সুযোগ পায় কোনো কিছু করার ওই মেয়ের সাথে। এটা কিন্তু ধর্মীয় তখন যে বাচ্চাগুলো জন্ম হয়, Right. সেগুলো আমার মতে, মানে আমি যতটুকু পড়াশোনা করছি, ওই সময় মুহূর্তে যখন একটা ওয়াইফ মেয়ে প্রেগনেন্ট হয়, ক্রোমোজোম যখন ইয়ে করে, হ্যাঁ, ওই বাচ্চাটা আমার ধারণা, আমার পড়াশোনার ক্ষেত্রে আমি বলতেছি, এবং এই বাচ্চার উপর জিনদের এফেক্ট থাকতে পারে খুব বেশি, মানে 90% প্রভাব থাকতে পারে এই বাচ্চা সারা জীবন। কিন্তু আবার অনেক ক্ষেত্রে দেখা যায়, শুনুন ভাই, এইসব বাচ্চারা খুব ট্যালেন্ট হয়, কিন্তু আমার ক্ষেত্রে ট্যালেন্টের সঙ্গে কিন্তু 1%। অনেকেরই বাচ্চা কাচ্চা আছে, একটু কনফিউজ সমস্যা। হয়ে যাবে। আমি কিন্তু বাবা- আপনার সঙ্গে একটু ইন্টারাপ্ট করতে চাই, যদি আপনার অনুমতি থাকে। সেটা হচ্ছে যে অনেকেই অনুষ্ঠানটা শোনার পরে তার নিজের বাচ্চার ক্ষেত্রে অনেকে চিন্তা করবে আমার বাচ্চাটা অ্যাবনরমাল বা এটাই আমি বলতে চাচ্ছি, তারা হ্যাঁ। কিন্তু স্পেশাল চাইল্ড, হ্যাঁ। তারা আল্লাহর সৃষ্টি, কিন্তু হয়তোবা তারা ওইসব মুহূর্তে কোনো কিছু করছিল হয়তো। আমরা বেসিক্যালি জিনিসটা যেটা বোঝাচ্ছি সেটা হচ্ছে, একটু যোগ করে রেজা ভাইয়ের সঙ্গে, কোনো প্রতিবন্ধী না, কোনো ধরনের জেন্ডার জনিত কোনো সমস্যা না, প্রতিবন্ধী না, মানে এটা যেটা বোঝাচ্ছে এটাকে স্পিরিচুয়াল ডিজিজ বলা হয়। এবং এই ডিজিজের জায়গাটা থেকে যদি ধর্মীয় বিশেষ কিছু পণ্ডিত মনে করতেছেন যে জিনের বাচ্চা যদি হওয়ার জায়গাটা থেকে কেউ এগ্রি করে, তাহলে এই পার্টিকুলার সময়টাতে সেটা জিনের বাচ্চা হতে পারে। এবং এই সময় এখন ওই তো- মানুষের আকার প্রকার কি হবে সেটা নিয়ে কোনো কথা নাই। ওই সময় তো নিষেধও আছে, মেনে তো হয় নিষেধ, টোটাল ধর্মে নিষেধ আছে যে এই সময়টাতে একদম স্টপ করা হয়েছে।
ওই সময় আসলে হয় অনেক কিছু ঘটে কি আমরা আরেক দল মুসলিম বিজ্ঞানী তারা মনে করতেছে এটা কোনোভাবেই সম্ভব না। অনেকে মনে করতেছে যে হচ্ছে এবং আর একটু অন্যরকম হচ্ছে বাচ্চা কাচ্চা। সো তুমি এই কোশ্চেনটা কেন করলা, মানে ভবিষ্যৎ এই প্ল্যান কোশ্চেনটা আছে নাকি? হঠাৎ করে আপনাকে জিনের সাথে বিয়ে করতে চান, গার্লফ্রেন্ড পাচ্ছেন না আপনি পরে কিন্তু এরকম একটা কাহিনী ছিল ভাই, এক গ্রামে শুধু একজনই থাকে, কি যেন নাম মুসা নাকি যেন, জিন টিমের, এবং ওইখানে সবচেয়ে ফানি কন্টেন্ট আমার কাছে ওইটাই মনে হয়েছে। পুরো ছবিটা অসাধারণ লাগছে। বিয়ে করছেন তো জিনকে, হ্যাঁ, এবং যখন বাচ্চাটা দেখানো হয়, জিনের বাচ্চাটা খুব হাস্য। এই প্রশ্নটা অন্যরকম। এই প্রশ্নটা আমি কেন করলাম, কিছু ফোন কল আছে, আমি যে ফোন কল পাই, আমার একটা ফোন কল আমি মানে এতবার পেয়েছি, ওই লোকটার নাম আমার মুখস্থ হয়ে গেছে। লোকটার নাম খুব সম্ভবত শাহজাহান, সে থাকে রাজারবাগ। আমি প্রতিটা এপিসোডের পরে মনে তার ফোন কল পাই। সে ফোন কলে একটা কথাই বলে, তার মধ্যে কিছু জিনের প্রভাব আছে, তার রক্তের সাথে মিশে গেছে, এবং হচ্ছে রাতের বেলা তার উপর ভর করে, এবং এটা খুব সম্ভবত কোনো একটা মেয়ে জিন বা কোনো কিছু একটা, এবং মানে কিছু একটা বিষয় ঘটে, নিজস্ব মানে ইচ্ছাতে ঘটে না, তার অনিচ্ছায় ঘটে। দ্যাটস ওয়াই আমি জিজ্ঞেস করছি যে এটা কি পসিবল কিনা। হ্যাঁ, রক্তের সাথে মিশে ব্যাপারটা এটা আমি একটা দলিল দিচ্ছি, সই দলিল। সেটা হচ্ছে আমরা স্পষ্টভাবে জানি, এটা মজার তথ্য দেখি ভাই, আমরা জানি আমাদের সবার সাথে জিন থাকে, যেটাকে আমরা কারিন বলি, রেডিওতে বলছি অনেকবার। তো সেই জিন আপনার সাথে আছে, সুমন ভাই আমার সাথে আছে, কিবরিয়া ভাইয়ের সাথে, সবার সাথে আছে। সেই জিনটা কাউকে দিয়ে খারাপ কাজ করায়, কাউকে দিয়ে ভালো কাজ করায়, আবার সেই জিনটাই স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া বিভেদ সৃষ্টি করে। তো আমরা যদি ভালো কাজ করি, ভালোভাবে চলি, মানুষকে সেবা করি, মানুষের জন্য কিছু করি, তখন আমার মনে হয় সেই জিনটা আপনাকে ভালো পথে নিয়ে যাবে, কারণ তাকে আপনি ট্রেন আপ করতেছেন ভালো দিক দিয়ে, সেভাবে নিয়ে নিবে। কারণ জিনদের কিন্তু বোঝার বোধ শক্তি আমাদের চেয়ে অনেক কম। একটা পশুর মতো, একটা কুকুরের মতো মনে করেন, কুকুরটাকে আপনি ট্রেন আপ করেছেন, সেই কুকুরটা মানে বল দিচ্ছেন, সে বল নিয়ে আসতেছে, আপনি যা হুকুম দিচ্ছেন সে হুকুম করতেছে। জিনদের সেন্স কিন্তু এরকম, আমাদের মতো তারা চিন্তা করতে পারে না, কখনো পারে না, তাদের বোধ শক্তি অনেক কম। এই জন্য আল্লাহ বলছে আশরাফুল মাখলুকাত, আমরা সৃষ্টির সেরা জীব। এবং এখানে সবসময় একটা কথা বলি, যারা লিসনার যারা শুনতেছেন, যে রেজা ভাই যেটা বললো সেটার পাশাপাশি আপনারা নিজেরা স্টাডি করেন, নিজেরা পড়েন, হয়তো আরো কিছু ইনফরমেশন আপনারা অ্যাড করতে পারবেন। সো বিষয়গুলো নিয়ে কনফিউজ হওয়ার কোনো সুযোগ নাই। আর আরেকটা জিনিস যেটা হচ্ছে, কেউ যদি প্যারানর্মাল কোনো কিছুতে বিলিভ করে, লাইক তুমি প্যারানর্মাল ওয়ার্ল্ডটাকে বিলিভ করো, বিলিভটা দিন দিন এত বাড়বে যে আল্লাহ থেকে একটা শার্ট পড়ে গেল, তোমার কাছে মনে হবে এটাও প্যারানর্মাল। না, বিলিভটা করতে হবে, বিলিভটা করতে হবে এই কারণে সহনীয় পর্যায়ে রাখতে হবে। মানে এইটা মানুষের মাঝে আমার মনে হয় যে আমি এত ফোন কল শুনে মানে একটা মানে এটা কি বলে, একটা মেনিয়া হয়ে গেছে। মানে কোনো কিছু একটা প্রবলেম, আমার মনে হয় পেটে যদি সমস্যা দেখা দেয়, এটাও ভাবছে যে প্যারানর্মাল। এই সমস্যাটা যদি কোনো কারণে কোইন্সিডেন্সলি শনিবার কিংবা মঙ্গলবারে হয়, তাহলে তো কথাই নেই, প্যারানর্মাল ধরে ফেলে অবস্থাটা। মানে এই জিনিসটা আমার মনে হয় মানুষের লাইফকে তো অনেক কঠিন করে ফেলবে, ক্রিটিক্যাল করে ফেলবে, মানুষ মানে চলতে পারবে না এইভাবে। রাইট। এখন অনেক ক্ষেত্রে আসলে চলতে না পারার ব্যাপার না, প্যারানর্মাল জগৎটাকে বিলিভ করা একটা জিনিস, আর হচ্ছে এর সাথে খাপ খেয়ে নেওয়া ভিন্ন জিনিস। আমি মনে করেন একটা বাসায় থাকে, ছোট বাসা, মনে করেন ছোট বাসা থাকে, আমি সারা জীবন ছোট বাসা থেকে গেলাম। এখন আমি যদি সারা জীবন আফসোস করি, হায় আমি কি করলাম, বড় বাসা কেন কিনতে পারলাম না, এই আফসোস করার চেয়ে বেটার হচ্ছে আমাকে ছোট বাসায় মানিয়ে নেওয়া। আমি একটা ছোট এক্সাম্পল দেখি ভাই, সেটা হচ্ছে আপনি মনে করেন যে আপনি কালকে মারা যাবেন, আপনাকে বলছেন, আপনি আমাদের মতো জ্ঞানী মানুষ, তো আপনাকে জিজ্ঞেস করি আপনি কালকে মারা যাবেন, আপনি জানেন কনফার্ম যে ডাক্তার বলেছে সময় নাই, কালকে মারা যাচ্ছ। তো এখন আপনি কি কানবেন সারাদিন, হাই করবেন, নাকি চিন্তা করবেন যে আজকে রাতটা আমি শান্তি মতো ঘুমিয়ে নেই? কোনটা করবেন আপনি? আমার ক্ষেত্রে আপনি কি করবেন? আমার ক্ষেত্রে যেটা হবে, আমি যাওয়ার আগে সব আগে যা আছে সুন্দর করে গুছায় দায়িত্বটা পালন করে তারপরে বলবো যে আই এম সেফ রাইট নাও, না ওয়াই ওয়ান্ট। রাত্রেবেলা কি তখন ঘুমাবেন, আরামসে ঘুমাবেন? না, আমি প্রিপারেশন নিব সকালবেলার জন্য। আচ্ছা, এর মানে আপনি হাই করবেন না, মানে এটা নিয়ে আফসোস করবেন না, এটাই হচ্ছে আমাদের ভুল। না ভাই, আপনি কিন্তু এখানে একটা খুব মজার কথা বলছেন। এই যে মাঝে মাঝে কিছু লোকের ফাঁসি হয়ে যায় না, ওদের বড় বড় জায়ান্ট ফিগার, আমার কিন্তু এই চিন্তাটা হয়, আচ্ছা সে তো নিশ্চিত সে মারা যাবে, নিশ্চিত মারা যাবে। এবং আপনারা নিশ্চয়ই জানেন যে ঢাকা সেন্ট্রাল জেল যখন এখন তো রিভিল করে দিছে, ঢাকা সেন্ট্রাল জেলের ভিতরে কি ছিল, ফাঁসির কোষ্ঠটা কি, সব তো দেখা যায় ফেসবুকে। ছোট্ট একটা রুম, টয়লেট করার একটা জায়গা, মানে সোজা হয়ে দাঁড়ানো যায় না। ওই লোকটা যখন ওয়ার্ডার হয়ে যায়, তারপর কিছুদিন সে ওইখানেই থাকে, মানে ওটা ফাঁসির সেল বলে। তো ওই মানুষটা প্রতি মুহূর্তেই চিন্তা করে আমাকে এক সময় মেরে ফেলা হবে। ঠিক 1 ঘন্টা আগে যখন ওনাকে আপনার হচ্ছে খাবার দাবার ভালো দেওয়া হয়, তারপরে লোকজনরা এসে দেখা করে যায়, শেষ ইচ্ছা জিজ্ঞেস করা হয়, শেষ ইচ্ছা জিজ্ঞেস করা হয়। আবার আমাদের নিউজও আসে যে মাগুর মাছের ঝোল দিয়ে ভাত খেয়েছে, এটা হয়েছে ওটা হয়েছে। এবং তারপরে যখন ফাঁসির মাঝে তাকে নিয়ে যাওয়া হচ্ছে, এরকম খোলা একটা মঞ্চ, তাকে ফাঁসির ইয়েটা পরানো হচ্ছে, ওই মানুষের অনুভূতিটা কি, এটা কখনোই আমার মতো মানুষ বা আপনার মতো মানুষ পারবে না, এটা কখনোই এক্সপ্লেইন করতে পারবে না, যে হচ্ছে সেই বলতে পারবে। রাইট, আমি সেটাই বলতে চাচ্ছি যে আমরা যে হাই করি, কোনো কিছু হচ্ছে না, কাজ হচ্ছে না, আফসোস করি, আফসোস করে কোনো লাভ নাই। কি আলটিমেটলি আফসোস করলে কিন্তু সলিউশন আসতেছে না। সলিউশন তখনই আসবে যখন আপনি সেটাকে এনজয় করবেন। কিন্তু প্রত্যেকটা মানুষের তো ড্রিম থাকে ভাই, আপনি যদি আফসোসের জায়গা না যান, তাহলে মানুষের তো করে ইয়ে থাকে। আফসোস করাটা বোকামি।
আফসোস না করে সলিউশন খুঁজেন। আপনি আপনার বাইক ভেঙে গেছে অ্যাক্সিডেন্ট করে, আপনি রাস্তায় বসে আফসোস করতেছেন, আপনি হাই হাই করতেছেন, লাভ হবে না। এর চেয়ে বেটার আপনি চিন্তা ভাবনা ঘুরায় ফেলেন, টার্ন করে আসলে এটা সলিউশন খুঁজেন। খুবই ভালো আমি কিভাবে বাইকটা ঠিক করবো, আপনি কোন গ্যারেজে যাবো, কোথায় গেলে আমি বাইকটা করে 100% ওকে হবে সেই চিন্তা করেন। তো মানুষ যারা এই মুহূর্তে শুনতেছে, অনেকে আছে হতাশ, অনেকে আছে অসহায়, অনেকে আমাকে মেসেজ করে ভাই আমার জীবনে কিছু করতে পারতেছি না, আমার লাইফে উন্নতি হচ্ছে না। তো এটাই বলবো যে আফসোস করবেন না, মানে সামনে থেকে আগান, যা ঘুরছে তা ভুলে যান, কি করতে পারবেন, মানে ওয়াই টু ডু হোয়াট টু ডু, কেন করব কিভাবে করব, এটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। আপনি ওইদিকে আগান, ওইটা আমার মনে হয় বেটার। অবশ্যই রাইট, আমি আপনার সাথে সম্পূর্ণ একমত এবং আমাদের সামনে আগানোই উচিত। আমরা একটু সামনে আগে যেটা পাইলাম রাজু ভাইকে, রাজু ভাই সামনে আছে। রাজু ভাই অনেকক্ষণ এতক্ষণ ধরে কথা রাজু কিন্তু অনেক ভালো একটা ছেলে ভাই। আপনার অনুভূতি কি একটু বলেন আমাদের এই যে আলোচনা তুমি শুনলা মোরাল কতটা বিরক্তিকর ছিল, তুমি এটা বলো। আমি তো শুনতেইছি ভাই, সত্যি এখনো কথা শুনতেছি। মন থেকে। আমি এখনো বলতেই পারি না, শোনার মধ্যেই আছি। না, আসলে আমরা খুব হ্যাপি, আসলে খুব ভালো লাগতেছে ভাই। রেজা ভাইয়ের সাথে শুরু করছিলাম, কিন্তু রেজা ভাইয়ের সাথে শুরু করার পরে একসাথে ইন্টারেস্টিং ফ্যাক্ট যেটা হয়েছে, রেজা ভাইয়ের সঙ্গে শুরু করার পরে কাকে কাকে পাইছি, ভাবিরে পাইলাম, রাজুরে পাইলাম, মাঝখানে হুজুর একজন ছিল তাকে পাইলাম, আশিক রে পাইলাম, রেজা ভাইয়ের শ্যালক রে পাইলাম, তারপরে মানে রেজা ভাইয়ের যত আত্মীয় স্বজন ছিল রেজা ভাইয়ের বড় ভাইরে পাইলাম। আপনারা তাকে একসময় লাইভেও দেখছেন হন্টেড প্লেস থেকে। তো মানে এই একটা সুবিধা হচ্ছে, রেজা ভাই কিন্তু আপনার আরেকটা, রেজা ভাইয়ের একটা গুণ আছে সেটা আপনারা জানেন না, সে কিন্তু একজন আইটি স্পেশালিস্ট। তার সামনে আপনি ধরেন একটা কোনো কিছু দেখাবেন, হে পরের দিন সে একটা আপনাকে চাইনিজ মডেল তৈরি করে দিবে। ঠিক আছে? So, এবং সে পারে না এমন কিছু নাই, কমপ্লিট একটা প্যাকেজ, সবকিছু মিলে না আসলে কমপ্লিট একটা প্যাকেজ। এবং সবচেয়ে বড় কথা কি, একটা মানুষ ধরেন ওনার সঙ্গে আমি চলতেছি প্রায় 6 মাস ধরে, ওনাকে আমি কখনো রাগ করতে দেখি নাই। আমি ব্যক্তিগতভাবে একটা কথা বলি ভাই, আমি ব্যক্তিগতভাবে ভয়াবহ রকম একজন রাগী মানুষ। আমাকে যে অনেকে বলে না তোমাকে দেখতে রাগী মনে হয়, এরকম মনে হয়। আমি আসলেই রাগী মানুষ, কিন্তু আমি ওই সব মানুষদেরকে অনেক বেশি পছন্দ করি যারা রাগ করে না, আমার থাকে সবকিছু হাসি মুখে নাই। একটা কথা আছে, রেজা ভাই যখন রাগ করে ওনার চোখ লাল হয়ে যায়, কিন্তু মুখটা অলওয়েজ হাসি থাকে। সো এটা খুব বোঝা যায় যে ভিতরে ভিতরে যাইতেছে। এ ব্যাপারে আমি আরেকটু যোগ করি। বাইকে তো জন্মের পর থেকে দেখতেছি, মানে যতক্ষণ পর্যন্ত চিনি, মানুষকে চিনা যায় ওই বয়স থেকে দেখতেছি। এখনো একসাথে আছি, কাজ করতেছি আলহামদুলিল্লাহ। অনেক হয় কাজের মধ্যে অনেক ভুল ত্রুটি হয়, কিন্তু ফেস দিয়ে উনি কখনো বোঝায় না বা কথা দিয়ে বোঝায় না। আমি তোমার উপর খুব রাগ, সবসময় হাসি মুখে সব গুলা নেই, চোখ দিয়ে বুঝেছি। কারণ হচ্ছে আমি একটা কথা বিশ্বাস করি, রেখে গেলেন তো হেরে গেলেন, রাখবেন না। এবং সবসময় গাইড পাওয়া যায়, ভালো গাইড পাওয়া যায় যে এটা করো এইভাবে। আমার কাজ ভাই মানুষকে ইন্সপায়ার করা। আমি মনে করি আমি মানুষকে ইন্সপায়ার করতে পছন্দ করি। এখন আমাকে অনেকে বলতে পারে যে ভাই আপনি যখন এত কিছুই বুঝেন, আপনি কেন কোটিপতি হন না? আপনি অলরেডি আচ্ছা, এবার কি আপনার ঘরের খবর আমি বলে দিব? না থাক, মানে আমার যতটুকু আছে আমি আল্লাহর কাছে শুকরিয়া করি। যদি আমার এর চেয়ে বেশি হয়, আমি কিয়ামতের ময়দানে হিসাব কি দিব, আমি কি হিসাব দিব? আপনার আলহামদুলিল্লাহ অনেক আছে ভাই, এটা আল্লাহ যার দিয়েছে আমি তাকে অনেক মাত্র সন্তুষ্ট। 2 ভাই, আপনার বাবা অনেক ভালো মানুষ, আপনার মা অনেক অনেক কি বলবো, শি ইজ ভেরি হ্যান্ডসাম লেডি, অনেক স্মার্ট আছে, আমাদের চেয়ে smart। আমারও দেখা হয়েছে ওনার সাথে, কথা হয়েছে এবং খুবই স্মার্ট। এবং ঢাকার এই বাড়িটা আম্মা নিজের হাতে করছে। এখানে কোনো, আমরা তখন ছোট, একদম ছোট কোলে, আম্মা নিজে একা করছে। এবং এই জায়গাটা দখলে ছিল, আম্মা নিজে লড়াই করে যুদ্ধ করে বাড়ি করছে। এটা আমরা এই বাড়ি থাকি, একটা বাড়ি হচ্ছে আমার সামনে আরেকটা বাড়ি হচ্ছে। তো আমি বলবো ঢাকা শহরে যদি যাদের থাকার জায়গা নেই, তারা রেজাভাইয়ের সঙ্গে যোগাযোগ করবেন। আমি বলবো এই কথা যে আল্লাহ বলছে যে তোমরা সম্পদ যদি অর্জন করো, সেটাকে সঠিকভাবে বন্টন করো। তো জাকাত দিতে হয়, এগুলো করতে হয়। তো আমি মনে করি যে আমার যদি সম্পদ বেশি হয়ে যায়, আমি এটা হিসাব দিতে পারবো না। এর চেয়ে আমি যতটুকু আছে আলহামদুলিল্লাহ মানুষের ভালোবাসা পাচ্ছি, এটাই আমার জন্য অনেক কিছু। এর চেয়ে বেশি আমার দরকার নাই আসলে। আচ্ছা, এই এত ভালোবাসা তো আপনি অনেক পাচ্ছেন, লোবান ভাইও কিছু ভালোবাসা চায়। একটা ঘটনা বলি, কি যাবে একটা মজার ঘটনা বলি, লোবান ভাইকে দিচ্ছি একটা ঘটনা বলি, মজার কাহিনী বলি। নেপালের একটা ঘটনা বলি, কি যাবে। হ্যাঁ, সুমন ভাই আছেন এখানে, শুনতেছেন হা করে আমার দিকে তাকে। মজার ঘটনা বলি, যখন তিথির সাথে বিয়ে হইলো আমার, আমি 2 বছর পর নেপাল যাই। মানে নেপাল কিভাবে যাই, তিথি রাত্রে বলছে হঠাৎ করে, রাব্বি নেপালের ছবি দেখলাম, হিমালয় পর্বত দেখবো। মানে হিমালয় দেখে তার মন চাইছে হঠাৎ করে রাত্রেবেলা, সে বলছে হিমালয় দেখবো, চলো হিমালয় যাই। পরের দিন আমি টিকিট কেটে হয়েছে নেপালের, কেটে পরের দিন রওনা, বিকালে রওনা। মানে রাত্রে চিন্তা করতে, পরের দিন বিকালে রওনা নেপাল গেলাম। তো নেপাল হচ্ছে পৃথিবীর 10টা ভয়ঙ্কর এয়ারপোর্টের মধ্যে একটা এয়ারপোর্ট, যেখানে খুবই ছোট, রানওয়ে ছোট, 2 পাহাড়ের মাঝখানে ফ্লাইট ল্যান্ড করে। এবং সেই নেপালি যারা পাইলট, পৃথিবীতে তাদেরকে বেস্ট পাইলট বলা হয়। ওয়াও, খুবই ডেঞ্জারাস এটা। এবং এখনো পর্যন্ত প্রচুর দুর্ঘটনাও ঘটেছে ওখানে। ওই দেশে যারা ল্যান্ড করে প্লেন, সব পাইলট যেতে পারে না, স্পেশাল পাইলট লাগে। তো নেপাল গেলাম, ঘোরাঘুরি করলাম, টাকা পয়সা খরচ করলাম ভালোই। এখন তিথি হঠাৎ করে মনে পড়ছে, রাব্বি তুমি তো ক্যাসিনো খেলতা, রোলেট খেলতা ইংল্যান্ডে, তো তুমি না বলতা তুমি রোলেটে এই পারো সেই পারো, আমাকে দেখাও আজকে। আমি কেন তোমার দেখাবো, আমি একটা স্কার্ট কিনবো। স্কার্টের দাম 7,000 টাকা, মানে নেপালি টাকায় 7,000 রুপি।
তাই আমি বলছি তো অনেক দাম এটার, আমি এটা কিনবো। আমি এখন যদি কিনো আমাদের শপিংটা শেষের দিয়ে করি, আমরা ঘুরে নিই, বেড়াই নিই। তো বলছে না তুমি ক্যাসিনো থেকে আমাকে দেখাও খেলে। তখন সে আমাকে বিলিভ করে না, এখনো করে না, তখন কম করতো আর কি, মানে দিন দিন কমতেছে তার বিলিভ আমার প্রতি। তো আমি বলছি ঠিক আছে চলো তাহলে ক্যাসিনোতে যাই। আর নেপালের সিস্টেমে যারা নেপাল গেছেন অলরেডি তারা জানবেন, যারা জান নাই তারা জেনে রাখুন, নেপালে ক্যাসিনোতে নেপালি অ্যালাউড না, নেপালি নাগরিক ক্যাসিনো খেলতে পারবে না, শুধু ফরেনার অ্যালাউড। তো আমাদের সাথে পাসপোর্ট নিয়ে চলে গেলাম ক্যাসিনোতে। তো ক্যাসিনোতে চিপ থাকে, টাকার বদলে চিপ থাকে, কয়েন থাকে আর কি, কয়েন সিস্টেম। ওখানে ভিতরে ব্যাংক আছে, টাকা দিলে কয়েন দেয়। তো আমি খেলা শুরু করলাম, খেলতে তিথি এখন নাই, চলে গেছে, ও শুনতো, ও বলতো আর কি। তো খেলতে এমন হয়েছে সব চিপ আমার পকেটে, আমার পকেট ভরে গেছে, জ্যাকেট শীতের দিন ছিল, জ্যাকেট পরা ছিল, আমার জ্যাকেট ভরে গেছে কয়েনে, তিথির জ্যাকেটও ভরে গেছে কয়েনে, আর পুরো টেবিল খালি গেছে। তো ইন্ডিয়ান যারা ছিল, বেশিরভাগ ইন্ডিয়ান ছিল, তারা বলেছে প্লিজ মানে হামকো আমারে মানে ব্যাগ দো, কয়েন গুলা তারা ব্যাগ চাচ্ছে যে কয়েন ব্যাগ দো। ওরা হেরে গেছে, সবাই হেরে গেছে, শুধু আমি জিততেছি ক্যাসিনোতে, কয়েক লাখ টাকা জিতে ফেলছি। তো আমি বলছি ঠিক আছে, তিথি বলতেছে যে ঠিক আছে আমি দিচ্ছি, ফেরত দিচ্ছি। তো আমি তিথি আমি আর হারা শুরু করবো, নাহলে তারা কয়েন পাবে না। তিথি স্বাভাবিক, টাকার প্রতি লোভ নাই কার দুনিয়াতে। আমি বলছি তোমার কত টাকা লাগবে? 7,000 টাকা লাগবে। ওই কার্ডটা সে কিনবে, ক্যাসিনোর পাশেই দোকান ছিল, মানে এটা স্ট্রিটের মধ্যে দোকানটা ছিল। তো আমি সবগুলা কয়েন টেবিলে রেখে চলে আসছি, কয়েক লাখ টাকা দেখে ওই 7,000 টাকার যে কয়েনটা, সেই কয়েনটা ভাঙায় টাকা নিয়ে ওকে দিয়ে দিয়েছি, কিনো তুমি কিনে নাও। যদি এটা হারাম কাজ, আমি আল্লাহ কাছে তওবা করি, আল্লাহ মাফ করুক, আমাকে এখন খেলি না। তো সেটাই বলবো যে আসলে টাকার প্রতি লোভ কখনো ছিল না আমার। আর আমি যদি বলি আমি অলৌকিক বা আমি কিছু পারি, সেটা দিয়ে আমি যে টাকা ইনকাম করবো, সেটা কখনো ইচ্ছা আমার ছিল না। আমার ইচ্ছা হচ্ছে মানুষের কল্যাণ করা, এতটুকু আর কিছু না। ফাইন, সেটাই হোক। আমরা আসলে আড্ডা দেওয়া শুরু করেছি ছাদের উপরে এবং রাত অনেক গভীর হচ্ছে। বিশেষ করে ঈদ যারা কাটাচ্ছেন ঢাকা শহরের বাইরে গিয়ে, এখন তো ঢাকা শহরের লোকজন অনেক কম, এখনো কম, ঢাকা শহরটা ফাঁকা হয়ে গেছে এবং গ্রাম অঞ্চল থেকে অনেকে শুনতে পাচ্ছেন। আমরা স্পেশালি থ্যাঙ্কস জানাতে চাই ঢাকার আশেপাশে যেসব জেলা আছে, যেমন কুমিল্লা, মুন্সিগঞ্জ, কিশোরগঞ্জ, মানিকগঞ্জ, গাজীপুর, নারায়ণগঞ্জ, এইসব এলাকার লোকজন কিন্তু আমাদের ম্যাড ফ্যান আছে কিছু, মানে পাগল ভক্ত, এবং এরা শোনেন। এইসব এলাকায় যারা এখন আমাদের অনুষ্ঠানটা শুনছেন তাদেরকে আমরা বলবো যে আমরা আপনাদের এলাকায় আসতে চাই। 150তম পর্ব থেকে আমরা ডরের অনেক কিছু চেঞ্জ করব, বিশেষ করে হন্টেড প্লেস গুলাতে আমাদের যাওয়া আসা শুরু হবে। সো আপনাদের যদি কোনো এলাকা জানা থাকে যে এই জায়গাটা হন্টেড, এই জায়গাটায় আপনারা এরকম কিছু দেখছেন, এবং আমরা খুব লুকিয়ে যাই, আসলে লুকিয়ে যাই এই কারণে যে ওই এলাকার লোকজন যদি জেনে যায় যে এখানে এরকম একটা দল আসতেছে যারা ভূত প্রেত নিয়ে কাজ করে, তাহলে কিন্তু আমাদের জন্য বিপজ্জনক। এবং সবকিছু মিলিয়েই আপনাদেরকে একটু খবর দিলে, আমাদেরকে ভিডিও পাঠালে আমরা যেতে পারি। হ্যাঁ, শুধু যাব অবশ্য ঠিক আছে, কিন্তু সেই জন্য একটু বলবো যে ভিডিওটা যখন পাঠাচ্ছেন আমাদেরকে কিন্তু একটু কিভাবে যেতে হবে, লোকেশনটা এবং আপনার সাথে যোগাযোগ করতে পারি কিভাবে, এগুলোর ডিটেলস একটু বলতে হবে। তা নাহলে দেখা যাচ্ছে যে আমরা সেই আপনার হন্টেড জায়গায় যেতে গিয়ে হারিয়ে গেছি। তো যাই হোক, এবার একটু হারাতে চাই, কিছু সময়ের জন্য হারাতে চাই, কারণ ব্রেক নেওয়ার সময় হয়ে গেছে। তো আমরা কিছুক্ষণের জন্য একটু হারাই যাচ্ছি, এরপরে ব্রেকের পরে আবার আপনাদের সাথে আড্ডায় ফিরে আসতেছি। ডর মানে ভয়। হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি। ডর। বিরতির পর আবারও ফিরে আসছি, যেটা বলেছিলাম যে কিছুক্ষণের জন্য হারিয়ে যাচ্ছি আমরা। সো আবারও ফিরে আসছি সেই হারায় যাওয়া থেকে, এবং আড্ডা চলছে আজকে ঈদের স্পেশাল আড্ডা। আসলে এই জায়গাটাতে বসে আমরা অনেক সময় অনেক আড্ডা দিয়ে থাকি, এবং আজকে যেটা অফ এয়ারে আড্ডা দিয়ে থাকি, কিন্তু অন এয়ারে আড্ডা এই প্রথম আমরা পুরো 4 জন মিলে, অর্থাৎ কিবরিয়া, সুমন, রেজা এবং লোবান, পুরো টিম মিলে আজকে আড্ডাটা হচ্ছে, এবং অন এয়ার আড্ডা হচ্ছে, ঈদের স্পেশাল আড্ডা। তো রেজা ভাইয়ের কাছে আবার একটু যেতে চাই। রেজা ভাই, আমার আরো কিছু প্রশ্ন ছিল আপনার প্রতি। রেজা ভাই, আড্ডা যেহেতু চলতেছে, ঈদের আনন্দে আছে, এবং আসলে আপনার সাথে আমার অফ এয়ারে অনেক আড্ডা হয়, কিন্তু অন এয়ারে আড্ডা খুব একটা হয় না। তো এই ফাঁকে ফাঁকে কিছু কিছু জিনিস আমার নিজের কাছেও কিছু কিছু থাকে প্রশ্ন, এবং অনেকেই এই ধরনের কিছু প্রশ্ন মাঝে মাঝে আমাকে করে। আচ্ছা, আমার কিছু কিউরিওসিটি আছে, মানে জিন অনেক কিছুই করতে পারে, জিন আমরা চোখে দেখি না, কি বলে একটা অদৃশ্য জিনিস, যে কোনো কিছু ভেদ করতে পারে, কিছু করতে পারে। মানে আমরা এরকম আমি অনেক ঘটনা পেয়েছি, এবং ইভেন আমরা বিভিন্ন বাসায় যে যাই, হন্টেড প্লেসে যে যাই, ওখানেও দেখেছি অনেক। আমি ইনফ্যাক্ট কয়েকদিন আগে একটা বাসায় গিয়ে আসলাম, সেখানে এমন হয়েছে যে তাদের বাসা শেষ পর্যন্ত ভেঙে ফেলার সিদ্ধান্ত নিয়েছে। যেইখানে বাসাটা তৈরি করেছে ওইটা নাকি জিনদের যাতায়াতের রাস্তার মধ্যে পড়েছে, মানে জিনরা সবসময় এই রাস্তাতে যাতায়াত করে। কিন্তু এটা কেন? এটা তো জিনরা রাস্তা চেঞ্জও করতে পারে। বা আমি প্রথমে বলে নিয়েছিলাম আজকে, জিনদের একটা বোকা জাতি। তো জিনদের যে যাতায়াতের রাস্তা, 3 ধরনের রাস্তা আছে: আকাশপথ, পানিপথ, আর আমাদের মতো চলাচলের পথ। জিনদের আকাশপথে চলতে পারে, পানিপথও তারা চলতে পারে, এবং সাধারণ যে পথ আমরা যেভাবে চলাফেরা করি সেও চলতে পারে। তো যদি আপনারা দেখবেন অনেক সময় আমি একটা ঢিল মারলাম, একটা ইট মারলাম কোথাও,
ওইটা জিনের বাচ্চার উপরে পড়তে পারে বা জিনদের উপরে পড়তে পারে, তখন জিনদের কিন্তু আসর করে, ওরা খেপে যায়। ঠিক অ্যাজ লাইক এ সাপ, অ্যাজ লাইক পশুকে আপনি যদি একটা সাপকে যদি ঢিল মারেন, সাপ কিন্তু আপনাকে তাকায় সে আপনাকে মারার চেষ্টা করবে। একটা বাঘ বা কুকুরকে আপনি চিড়িয়াখানায় দেখবেন, বাদরকে যখন আপনি মারবেন, বাদরও উল্টা আপনাকে হিট করার চেষ্টা করবে। জিনরা ঠিক সেরকম। তো ওদের কিছু রাস্তা থাকে, যাতায়াতের পথ থাকে, যে ওরা এই রাস্তা দিয়ে যায়, কারণ তারা বোকা জাতি, তারা সোজা যাবে। মনে করেন ঢাকা এখান থেকে মিরপুর যাবে, তাদের গতি খুবই দ্রুত। যারা আকাশপথে যায় তাদের কোনো সমস্যা নেই, বাট যারা আমাদের মতো যায়, চলাচল করে, তারা খুব দুর্বল প্রকৃতির জিন বলা হয়, একদম দুর্বল। তাদের চলাচলের পথে যদি কোনো বাধা পড়ে, দেখবেন কোনো বাড়ি, কিছু বিশেষ রুম, কিছু বিশেষ জায়গা, সেগুলো কিন্তু সারা জীবনই হন্টেড থাকে। মানে যে একটা বিশেষ রুম, সেই রুম কখনো ভাড়া হয় না, ভাড়া থাকলে মানুষ থাকতে পারে না, এরকম অনেক গিয়েছি আমরা। তো ওই রুমটাই ভাড়া হচ্ছে না, বা ওই রুমটাই কেউ থাকতে পারে না, একটা থাকার পরে তারা পালায় যায়। ইভেন ওই জায়গায় দারোয়ান থাকতে পারে না, এরকম অনেক ঘটনা আছে। ওইটা হচ্ছে তার চলাচলের পথ। এবং আপনারা দেখবেন যদি ভালো জিন থাকে সেখানে মানে সুগন্ধি আতরের গন্ধ হয়, হঠাৎ সবসময় না, হঠাৎ করে সুন্দর গন্ধের আতর, খুব সুন্দর মধুর মিষ্টি গন্ধ। আবার অনেক সময় দেখবেন দুর্গন্ধ, পচা সরা গন্ধ পাবেন, যেগুলো খুব বাজে গন্ধ। ওইসব খারাপ জিনরা থাকে সেখানে দিয়ে তাদের রাস্তাঘাট আর কি। তো এটাই বলবো, জিনদের রাস্তাঘাট আমাদের মতো না আসলে, তারা যেদিক দিয়ে মন চায় সেখানে যেতে পারে, বাট বোকা হওয়ার কারণে তারা নির্দিষ্ট পথ দিয়ে যায়। আর একটা মজার ব্যাপার হচ্ছে, যদি আমার রুম লাগানো থাকে, আমার জানলা লাগানো, মনে করেন এখন জানলা লাগানো, ওইটার মধ্যে একটা ফোঁটা আছে, অনেক বাসা জানলা বানলা থাকে, ফোঁটা থাকে, ছোট ছোট ফোঁটা থাকে। জিন যখন ওরা ঢুকতে পারে, ছোট ফোঁটাতে ঢুকে গেল রুমের মধ্যে। ইন কেস আপনি কিন্তু জানেন না জিন ঢুকে গেছে রুমের মধ্যে ফোঁটা দিয়ে, আপনি পর্দা লাগাই ফেললেন, আপনি কিন্তু জানেন না জিন যে ঢুকে গেছে। এখন জিন আর খুঁজে পাচ্ছে না ফোঁটাটা, সে আর বেরোতে পারবে না, কারণ সে বোকা। রুমের থেকে বাইরে হওয়ার অনেক রাস্তা আছে, বা সে সবসময় চিন্তা করে আমি যেদিক দিয়ে ঢুকছি আমি সেদিক দিয়ে বেরোবো। এই জন্য সে তখন ওই রুমেটা সে থেকে যায়, যতক্ষণ পর্যন্ত না ওই ফোঁটাটা আবার সে পর্দাটা সরানো হবে, সে বেরোবে। কিন্তু জিন তো আমরা জানি যে মানে ভেদ করতে পারে, দেয়াল ভেদ করে তো চলে যেতে পারে যদি সে চায়। কিন্তু তখন বেশিরভাগ জিনরাই বোকা, তখন তারা পারে না, তখন তারা আটকে যায় সেখানে এসে। অনেক সময় দেখেন ভালো মানুষ, সুস্থ সবকিছু ভালো, এভরিথিং ভালো, সে কোনো জিনকে ডিস্টার্ব করে না, কিন্তু সেই বাসায় সমস্যা শুরু হয়ে গেছে। এইসব কারণে সমস্যাগুলো হয়, জিন আটকে যায়। আর আরেকটা বিষয় আছে যে ধরেন থাকার জায়গা, অনেকে অনেক গাছ কেটে ফেলছে, অনেক কিছু এসে ওইখানে জিনরা থাকতো। তো অদৃশ্য একটা জিনিস এবং ওরা যে কোনো কিছু করতে পারে। ওদের কি মানুষের মতো এইভাবে থাকার জায়গা, এই ধরনের কোনো যদি থাকার জায়গা থাকে, সেই থাকার জায়গাটা আসলে তাদের বাসস্থানটা কিরকম? আমাদের মতো বিছানা বালি? আমাদের মতো না আসলে। জিনদের থাকার বাসস্থান হচ্ছে খোলা, বাথরুমের জিনরা থাকে বেশিরভাগ ক্ষেত্রে, মানে ময়লা জায়গায়, নোংরা জায়গায় জিনরা থাকে। কিছু ভালো জিন আছে যারা বিভিন্ন উপাসনালয় থাকে, মসজিদ মন্দিরে থাকে, ভালো জিনরা। আর খারাপ জিন যারা আছে ওদের নিজস্ব কোনো জিনিস, তারা নিজস্ব বাড়ি ঘর তৈরি করতে পারে না, তাদের এই ক্ষমতা আল্লাহ দেয় নাই হয়তো, বা যতটুকু আমি জানি, তার বাইরে আমি জানি না। জিনরা তাদের থাকার জন্য বিভিন্ন স্থান গ্রহণ করে। যেসব রুম বা যেসব বাসা দেখবেন 6 মাসের উপরে বন্ধ, বা 6 মাস ধরে মানুষ থাকে না, জিনরা এটা ফলো করে যে 6 মাস হয়েছে কেউ থাকতেছে না, তখন তারা মনে করে এটাকে নিরাপদ স্থান, ওখানে তারা বাসস্থান তৈরি করে। এভাবে জিনরা আসলে এই জন্যই মনে হয় একটা কথা মানে বলা হয় না, কোন জায়গা মানে পরিত্যক্ত অবস্থায় ফেলে রাখতে নেই, বিশেষ করে বাড়ি ঘর। মানে এরকম হয়, মানে এরকম আমি দেখেছি, ইনফ্যাক্ট আমার মাকেও আমি দেখেছি যে অনেক সময় কোন রুম যদি, যেটা আমরা দেখা যায় অনেকদিন ব্যবহার করা পড়ে না, মানুষের দরকার নাই, আসলে দরকার পড়ছে না, তারপর ওই রুমে প্রায় প্রতিদিন যে কোনো না কোনো কাজ করছে বা কিছু করছে, মানে কারো এক্সিস্টেন্স ওখানে দেওয়া, যে এখানে মানুষজন আসছে, মানুষের উপস্থিতি আছে, এই জিনিসটা জাহির মনে হয়। এই জন্যই বলা হয় এই কথাটা। রাইট এই জন্যই বলা হয় যে মানে তোমরা কোন রুমকে একা ছেড়ে রাখো না। অনেক সময় দেখবেন যে যারা বিদেশ থাকে, দেশের বাইরে থাকে, বাড়িঘর তালা মেরে চলে গেছে বিদেশ, 6 বছর পর 7 বছর পর তারা আসছে, আইসা তার রুমটা আবার রং টং করা থাকতেছে বিল্ডিংটাতে, দেখা যাচ্ছে ওই তারপর থেকে সমস্যা শুরু হচ্ছে, তাদের সাথে বিভিন্ন প্যারানর্মাল ঘটনা ঘটতেছে, বিভিন্ন ব্যাপার ঘটতেছে। একটা বাড়ির কথা আমার এখনো মনে আছে, আমি লোবান গিয়েছিলাম, সেই বাড়িটাতে বসুন্ধরা আবাসিক এলাকার একটা বাড়ি। আচ্ছা। এবং ওখানে হচ্ছে ঠিক একজন তাদের ফ্যামিলি মেম্বারদের একজন হচ্ছে, যে ভদ্র মহিলার বাসায় গিয়েছিলাম, তার ভাই লন্ডন থাকে। একটা রুম আছে তাদের, দরজা দিয়ে ঢুকেই হাতের বাম পাশে এই রুমটা তার ভাই থাকতো। তার ভাই চলে যাওয়ার পর অনেক দিন রুমটা পরিত্যক্ত থাকে, এবং এরপর থেকেই আসলে তাদের প্রবলেম শুরু হয়। হঠাৎ করে একদিন তারা অনুভব করে যে ওই রুমের মধ্যে কোনো কিছুর এক্সিস্টেন্স আছে। তারপর অনেক কিছু সাফার করার পর, অনেক খুজুর টুজুর আনার পর, তাদের পরামর্শে পরবর্তীতে এমন হয়েছে যে তার আব্বা প্রতিদিন যায় ওই রুমে নামাজ পড়ে এবং মাঝে মাঝে ওখানে যায় ঘুমায়। শুধু এই সমস্যাটা আমি একটা ছোট প্রমাণ দিই আপনাকে, সুমন ভাই। আপনারা তো অনেক জায়গায় গেছেন, অনেক লাইভে গেছেন, বিভিন্ন জায়গায় গেছেন, অনেক হন্টেড প্লেস আপনারা অনেক হন্টেড প্লেসে যাওয়া হয়েছে। আপনি দেখবেন সবচেয়ে বেশি হন্টেড প্লেস আমরা কোন জায়গায় বলি, আপনার কি মনে পড়ে?
বেশিরভাগ আসলে বাসাই আমার মনে বাসা, হচ্ছে অনেক right, পেয়েছি। বাসা। রাজবাড়ি গুলা কি মনে পড়ে আপনার? ভাঙাচোরা রাজবাড়ি, Right, ওগুলো কিন্তু বেশি হন্টেড। বেশি হন্টেড। কেন হন্টেড? কারণ রাজবাড়িতে অনেক রুম থাকে, অসংখ্য রুম থাকে, যেসব রুমে রাজা বা তার ওই যারা রাজা ছিল বা যারা জমিদার ছিল তারা কখনো রুমে প্রবেশই করতো না, ওগুলো পড়াই থাকতো। ওভাবেই থাকতো। এই জন্যই রাজাগুলো কিন্তু ধ্বংস হয়ে গেছে, কোন রাজা এখন নাই পৃথিবীতে, খুবই কম। মানে ইংল্যান্ডের রাজা আছে, নেপাল আছে, ভুটান আছে, কয়েকটা দেশ ছাড়া আর কোথাও কিন্তু রাজা নাই। বাংলাদেশে অনেকগুলো বাড়ি আছে, আপনি নাটোর গেলে পাবেন, হ্যাঁ, বা সিলেটে আছে, বিভিন্ন জায়গায়, এলাকায় ঢাকাতেও আছে, ঢাকাতেও আছে। তো বিভিন্ন রাজবাড়িগুলো কিন্তু এখন নাই, আর রাজার বংশধর নাই, তারা চলে গেছে বাড়িঘর ফেলে। কেউ কেউ বলবে যুদ্ধের জন্য চলে গেছে, কেউ কেউ বলবে যে বিভাজনের সময় চলে গেছে। আসলে কেন চলে গেছে তারা ছাড়া কেউ বলতে পারবে না। তারা আসলে এইসব কারণেই চলে গেছে। আমার মনে হয় যে পরিত্যক্ত থাকা অবস্থায় ওদের সাথে অনেক ঘটনা ঘটতো। রাজাদের ফ্যামিলির সাথে কিন্তু অনেক ধরনের ঘটনা ঘটে গেছে। আপনারা বই পড়লে পাবেন, বিভিন্ন দেশের বই পড়লে পাবেন যে রাজারা যখন অত্যাচার করতো বা এগুলো করতো, তো তাদের উপরে এই ব্যাপারগুলো বেশি ঘটতো। তো রাজবাড়িগুলোই হন্টেড বেশি, আমি বলবো এইসব কারণে। রেজা ভাই, এই মানে খুব সিরিয়াস আড্ডা করছি আমরা ঈদের মাঝেও। আসলে আমাদের কাজটা যেহেতু হচ্ছে মানে এমন কিছু জিনিস নিয়ে আমরা কাজ করি, এমন একটা টপিকের উপর আমাদের এই এখানে ঘুরে ঘুরে ভয় চলে আসে, ঘুরে ফিরে ভয় আসলে আসে। আমার মনে হয় অনেকে মানে ভয় পাওয়ার জন্যই মানে টিউন করে আর কি এই প্রোগ্রামটা শুনতে চায় এবং সাথে কিছু প্রবলেমের সমাধানও চায়। এরকম কিছু ঘটনা আছে আমি বিভিন্ন ডকুমেন্টারিতে দেখেছি। মনে করেন যে কেউ মারা গেছে, তাদের কোনো কিছু একটা পছন্দের জিনিস বা কোনো কিছুর একটা টান থেকে গেছে, বা ওই জিনিসটার প্রতি একটা কোনো ধরনের কোনো কিছু থেকে গেছে। যেমন কনজিউরিং এ আমরা দেখেছি একটা সোফারকে কেন্দ্র করে একটা দৃশ্য আছে। একটা বাড়িতে এই সোফাটা ছিল এবং পরবর্তীতে এই সোফার মালিক সে যখন মারা গেছে তাকে ওই মালিককে এই সোফার মধ্যে প্রায় দেখা যায়। যদিও এটা মুভির কাহিনী ছিল, কিন্তু বিভিন্ন ডকুমেন্টারিতে আমি এই ধরনের ঘটনা পেয়েছি যে এই টাইপের ঘটনা। এগুলো তাহলে আমাকে বলতে হবে কলকাতার ঘটনা। আমার মামার বাড়ি কলকাতা, আমার বড় মামা মামি সব কলকাতা থাকে। তো আমার বড় মামা বিয়ে করছে হিন্দু একটা, মানে আর মামি হিন্দু আর কি। এখন উনি পূজা করে বা নামাজও পড়ে, দুইটাই করে। ওনার বাবাকে আমি দেখছিলাম, মারা গেছে কদিন আগে। ওনার বাবার বাড়ি হচ্ছে কলকাতার সল্ট লেকে বাড়ি, অভিজাত এলাকা। আমি জীবনে একবারই গেছি ওনার বাড়িতে, তাও বেশি দিন হয় নাই, 3-4 বছর আগে গেছিলাম। উনি দেখলাম খালি গায়ে থাকে, আর একটা সাদা সুতা পরে শরীরে, একদম বাঁকা সুতা, মানে বই থেকে নাভি পর্যন্ত আসছে, মানে নাভির পর্যন্ত এভাবে আসছে, মানে হিন্দু ব্রাহ্মণরা যেটা পরে থাকে পৈতা বলে, পৈতা, হ্যাঁ ওটা পরা। তো আমার এই বড় বয়স্ক মানুষদের আমার গল্প করতে মন চায়, তাই আমার সাথে গল্প বসে গেছে যে দাদু কি অবস্থা, আপনি কি করেন কি না, এইসব বিভিন্ন গল্প। তো উনি আমাকে হঠাৎ করে বলতেছে যে বাবা আমি তো আমার বউকে দেখতে পাই। আমাকে বলেন কিভাবে দেখতে পান? কারণ বউ প্রতিদিন আসে আমার কাছে, এসে কথা বলে যায়, আমরা রাত্রেবেলা গল্প করি, কিন্তু আমি তাকে ধরতে পারি না। উনি ছিলেন কিন্তু ডক্টরেট ডিগ্রি পাওয়া, কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট নেওয়া, এবং উনি বই লিখতেন, অনেক বই ওনার লেখা আছে। তো আমি বইগুলো কোনো পড়িনি আসলে, সব ইংলিশে লেখা। উনি বই লিখতেন, শিক্ষিত লোকের মুখে এই ধরনের কথা অবশ্যই অবিশ্বাস্য না, আমাকে বিশ্বাস করতে হবে। যেহেতু একটা মূর্খ লোক বললে কথা চলবে, শিক্ষিত লোকের কথা আমাকে মানে এগুলো প্রভাবিত করে। তো আমি জিজ্ঞেস করতে আপনি কিভাবে দেখতে পান? ওর একটা হাড়ি আছে পিতলের, একটা বদনার মতো আর কি, কিন্তু বদনার মতো মুখ নাই, জাস্ট গোল বাটি, পিতলের বাটি। ওটা দিয়ে সে সবসময় ওই শিব মূর্তিকে দুধ দিয়ে ভিজাতো, সে অন্য ওয়াইফ আর কি। ওই পাতিলটা যখন নড়ে উঠে নিজে তখন আমি মনে করতেছি সে আসবে, তখন আমি প্রস্তুত হয়ে যাই, তখন আমি রেডি হয়ে বসি, আমার শরীরে আমি সেন্ট আতর টাতর লাগাই, ঘরে আগরবাতি দেই যে সে আসতেছে। তখন আমি রেডি হই, তার 10 মিনিট পরে সে চলে আসে আমার কাছে, আমরা গল্প করি, সারা রাত গল্প করি, এবং ভোরবেলা আমি ঘুমাই। এখন তার কথা থেকে বোঝা যায় এটা সুমন ভাই, যে হয়তোবা অনেকেই তাদের ভালোবাসার মানুষ যারা অত্যন্ত ভালোবাসে, যারা তাদেরকে তাদের দেখা পায়, এটা একটা ইলিউশন আমি বলবো। সাইন্টিফিক দিক দিয়ে অবশ্যই এটা ইলিউশন, আর কিছুই না, হ্যালুসিনেশন ছাড়া কিছুই না। তার মনের একটা ভাব যে সে দেখতে পাচ্ছে, তার নিজস্ব কৃত্রিম তৈরি করা একটা মানুষ। কিন্তু যদি আমি প্যারানর্মাল চিন্তা করি, তাহলে হয়তোবা ওই আত্মাটা, ভালোবাসাটা এত বেশি ছিল যে সে আত্মাটাও তার ওই জামাই ভোর যে আত্মার ব্যাপারটা, মানে আত্মিক সম্পর্কটা এখনো রয়ে গেছে তাদের মধ্যে, আমি এটাই বলবো। এর বাইরে তো এই জন্য কিন্তু আরেকটা কনসেপ্ট আছে, আমি জানি না, আপনি যেহেতু এই বিষয়গুলো নিয়ে অনেক ঘাটাঘাটি করেন, আপনি নিশ্চয়ই জানেন। আমি একটা কনসেপ্ট আমি পেয়েছিলাম একবার ঘাটাঘাটি করতে গিয়ে, যে কিছু মানুষ যে মারা যায়, একটা দম্পতি আমি পেয়েছিলাম, আমি তাদের নাম ভুলে গেছি, এটা খুব সম্ভবত আমেরিকা বা ইংল্যান্ডের একটা ঘটনা। তাদের একটা মাত্র ছেলে ছিল এবং এই ছেলেটা প্রায় 20-22 বছর বয়সে মারা যায়। তো এরপরে যেটা হয় যে এমন একটা পদ্ধতির কথা আমি ওইখানে জানতে পারি যে খুব নীরব একটা সময়, বিশেষ করে রাতের বেলা, আপনি বেসিনের পানি, মানে যেখান থেকে এক ধারায় পানি পড়বে, বেসিনের পানি বা কোনো টিউবওয়েলের পানি ছেড়ে দিয়ে, ট্যাপ ছেড়ে দিয়ে
আপনি একটা রেকর্ডার অন করে বসে থাকবেন, কিছুক্ষণ পর আপনি যদি প্রশ্ন করেন সেই প্রশ্নের উত্তর দেওয়া হবে, ওই যে যাকে আপনি স্মরণ করছেন সে আসবে এবং উত্তর দিবে, এবং সেই রেকর্ডার যদি আপনি পরবর্তীতে শোনেন এবং সেই রেকর্ডারে নাকি তাদের ওই প্রশ্নের অ্যান্সারটা পাওয়া যায়। আমি জানি না আপনি এইটা সম্পর্কে শুনেছেন কিনা। বলবো সুমন ভাই, এটা একটা ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড তৈরি করে। সেটার প্রুফ যদি কেউ দেখতে চান, প্রুফ হচ্ছে আমার প্রোফাইলে গেলে পাবেন, রাত বিরেজা আমার প্রোফাইলে গেলেই পাবেন আপনারা। আমি একটা ভিডিও পোস্ট করছি বেশ কিছুদিন আগে, আমার আইপি ক্যামেরার ভিডিও। আমি থাকি 3 তলায়, নিচে দেখতেছি ক্যামেরার নিচে যে 3 জন লোক দাঁড়ায় আছে নিচে, 3 জন লোক আমার গ্যারেজে দাঁড়ায় আছে, আমার টেস্ট লকের গ্যারেজে। কিছুদিন আগে আপনি দিয়েছেন কদিন আগে ভিডিওটা। এই 3 জন লোক আমার ক্যামেরার দিকে তাকায় আছে, আপনারা ভিডিও দেখলে বুঝতে পারবেন, কিন্তু স্পষ্ট না, অস্পষ্ট। এবং আমার ক্যামেরাটা নাইট ভিশন, ওই মুহূর্তে আমার নাইট ভিশন কাজ করতেছে না। তো আমি বলবো যে এইসব ব্যাপারগুলো তো ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড তৈরি করে। যখন কোনো আত্মা, জিন, প্রেতাত্মা বা যেটাই আমরা বলি না কেন, বিভিন্ন নামে ডাকি আমরা, শরীরই, তারা যখন আসে দেখবেন ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড তৈরি করে। আমরা দেখবেন আমরা মোবাইলটা প্লে করি, রেডিওর পাশে রাখি, রেডিওর সাথে মোবাইলের কানেকশন আছে, মানে শাঁ শাঁ শব্দ করে, কেমন যেন সাউন্ড করে, এটা একটা ফিল্ড। কিন্তু তো আমি এটাই বলবো যে আত্মা এসে কথা বলার ব্যাপারটা আমি কনফার্ম না, বাট যখন কোনো কিছু আসে আপনার উপর ভর করে বা আপনি ডাকতেছেন কাউকে অন্য জগৎ থেকে, মানে আপনার একটা আমাদের সাথে ওদের একটা বাউন্ডারি আছে, একটা বর্ডার আছে, সেই বর্ডার ভেদ করে যখন চলে যাবেন আপনি, তখন তারা আপনার কথা শুনতে পাবে, তারাও ওই বর্ডারটা ভেদ করে পৃথিবীতে আসার চেষ্টা করবে। তখন এই ঘটনাগুলো ঘটে। সুমন ভাই, আপনি প্রশ্ন করেছেন, হয়তো বা আসলে এই আত্মার ব্যাপারগুলা পুরোপুরি এইটা নিয়ে অনেক ধরনের লজিক পাওয়া গেছে, কারণ এই রেকর্ডটা পরবর্তীতে বিশ্লেষণ করা হয়েছে। কেউ কেউ বলেছে যে আসলেই যখন প্রশ্ন করা হয়েছে কিছু উত্তর পাওয়া গেছে, এই উত্তরগুলো এরকম না যে ক্লিয়ার বোঝা যাচ্ছে। এটাকে ওয়াও থিওরি বলে। ওয়াও থিওরি, এই থিওরি নিয়ে বিজ্ঞানীরা অনেক গবেষণা করছে, এবং গবেষণা রাইট বর্তমানে। ওয়াও থিওরি, যেটা আমরা আকাশ থেকে সাউন্ড পাচ্ছি, গ্যালাক্সিতে আমরা সাউন্ড পাচ্ছি, যেটা আমরা নাম্বার পাচ্ছি 7, বিভিন্ন ভাষায় নাম্বার পাচ্ছি, যেটা সায়েন্টিস্টরা মনে করেছে এলিয়ন জগতে বা অন্য একটা জগৎ থেকে শব্দ পাচ্ছি আমরা, তাদের ভাষাটা আমরা শুনতে পাচ্ছি বা ভাষাটা বুঝতেছি না। তো এটা হইতে পারে যে অন্য একটা জগৎ থেকে কোনো একটা ট্রান্সমিটারের মাধ্যমে। এবং এটা রেজা ভাই খুব ইন্টারেস্টিং একটা টপিক, এবং এটা নিয়ে আমি ঘাটাঘাটি করেছি, এবং আমার ধরুন আজকে আসলে ঈদের আনন্দে আমরা এই আর জিনিসটা নিয়ে ঘাটাঘাটি করব না, অন্য কোনো একদিন আপনার সাথে যখন আড্ডা হবে বসবো, আশা করি যে অন এয়ারে কোনোদিন রেজা ভাইয়ের সাথে যখন আমার আড্ডা হবে এই টপিকটা নিয়ে আরো বিস্তারিত আলোচনা করব, কারণ এটা নিয়ে আমার অনেক ধরনের প্রশ্ন আছে। এবং আপনি যেহেতু আমরা এটাই বলবো যে পৃথিবীর যে বর্ডার আর ওই প্যারানর্মাল জগতের বর্ডার ভেদ করলে কি হয়, সেগুলো নিয়ে আমরা একদিন বসবো। আমি রাইট, এই ঈদের এই পার্টে একটা মজার বিষয় হচ্ছে এতক্ষণ আমি আর রেজা ভাই এত বকবক করতে করতে এই প্রথম মনে হয় কিবরিয়া ভাইকে একটু চুপ করাতে পেরেছে। কিবরিয়া ভাই ছিল চুপচাপ বসে আমাদেরকে হা করে শুনতেছে, জানি না কি হচ্ছে। তো কিবরিয়া ভাইয়ের কাছে যাই আমরা। হ্যাঁ, শিওর। ডর মানে ভয়, হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি। ভালোবাসার বিভিন্ন ধরনের সুইট অ্যান্ড সাওয়ার গল্প নিয়ে আমি থাকছি অনলি অন এবিসি রেডিও 89.2 FM। ডর মানে ভয়, হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি। ডর। ওকে, আমরা ফিরে আসলাম আবারও বিরতির পরে। তো আজকের আড্ডাটা সব মিলিয়ে ভালোই ছিল না, কিন্তু যদিও একটু ভারী হয়ে গেল, লাস্টের দিকে ভারী গেছে, একটু ভারী হয়ে গেল। হ্যাঁ, আমি শেষ যদি বলতে চাই, আমি আমার স্টোরি দিয়ে আমি শেষ, যদি সময় আছে কিনা জানি না। তোমার ভাই সময় আছে আমাদের হাতে? আচ্ছা, আমি আমার একটা স্টোরি বলবো, ছোট স্টোরি। আমাদের সুনামগঞ্জের ঘটনা। আমাদের বেশিরভাগ সময় সুনামগঞ্জের কাছে, আমি একজন গ্রামের ছেলে, মাটির থেকে উঠে আসছি, মাটি থেকে উঠে আসছি। তো 2003 সালে 4 সালে ঢাকায় আসছি আমি, তারা গ্রামে ছিলাম। ওইখানে ঘটনাটা বলবো আপনাকে। ওইখানে আমাদের হাসপাতালে একটা মর্গ ছিল, এখনো সেই মর্গটা আছে, এটা রেনোভেট করা হয়েছে, চেঞ্জ করে হয়েছে, মানে আরো উন্নত মানের করা হয়েছে। সেটা ভাঙা চোলা ছিল। তো হাসপাতালে যখন লাশগুলো আসতো, লাশগুলা ওই মর্গে নিয়ে কাটা ছেড়া করা হতো। তো আর যে লাশটা কাটতো সে মদ খেত সবসময়। এটা আমি যতটুকু শুনছি যে সবগুলো ডোমে নাকি মদ খেতে হয়, তাহলে সে লাশকে কাটতে পারে না। এবং এই জিনিসটা যারা নোংরা পরিষ্কার করে সম্ভব না একটা সুস্থ মস্তিষ্কের, এবং ওই যে না, এটা বলা হয় আসলে সুস্থ মস্তিষ্ক
বাংলাদেশে অনেককেই সম্ভব, কারণ আমাদের দেশের বাইরে যারা কাজ করে তারা কি মানে সবসময় এটা খায় ওটা জানি না, দেখে ব্যাপারটা আসলে দেখে এরকম না। মানে আমাদের জায়গা থেকে এটা সম্ভব না আসলে, আমরা এভাবে চিন্তা করি। যেমন যারা ময়লা পরিষ্কার করে, ড্রেন পরিষ্কার করে, হরিজন বলা হয়েছে, হরিজন, এই হরিজন নাম সম্ভবত মহাত্মা গান্ধী দিয়েছিল। যাই হোক, তো এই হরিজন এরাও কিন্তু এটা খুব নিয়ম করে, ওদের কালচারই হচ্ছে হলো এই এটা খাওয়া। একটা ময়লা তোলা, একটা হচ্ছে ভাই লাশ একটা মানুষকে কেটে ফেলা। হ্যাঁ, খুবই ভয়াবহ কাজ। খুবই ভয়াবহ কাজ। হ্যাঁ, প্রতিটা লাশ কাটার সময় ওদের কাপড়গুলো একটা মাটির হাড়িতে রাখা হতো। অসংখ্য মাটির হাড়ি ভিড়ের মধ্যে ছিল, অসংখ্য মাটির হাড়ি, কয়েকশো হবে। কাপড়গুলো মাটির হাড়িতে রেখে দিত, মাটির হাড়িতে নাম্বার লেখা রাখতো। ওই লাশের পায়ে একটা নাম্বার লিখতো, ধরেন 509, মাটির হাড়িতে 509 টোকেন লাগানো থাকে, টোকেন, যেটা বুঝে যেত এই কাপড়টাই লাশের। তো বিভিন্ন বেওয়ারিশ লাওয়ারিশ লাশ আসতো, মার্ডার কেসে আসতো, এগুলো আসতো। আমরা যেটা করতাম, আমরা এটার পাশে একটা মাঠ ছিল, কলেজের মাঠ, ওখানে খেলতাম ক্রিকেট। তো একদিন এমন হয়েছে, ক্রিকেট খেলাতে সবাই চলে গেছে বাসায়, আমি রয়ে গেছি। তখন আমার একটা সাইকেল ছিল, ছোট সাইকেল ছিল, সাইকেল নিয়ে যাবো। আমি যখন মাঠের দিকে তাকাচ্ছি, সাইকেল খুঁজে পাচ্ছি না। সবাইকে বলছি তোমরা চলে যাও, আমি সাইকেল নিয়ে আসতেছি। খেলা শেষ, আমি ঘেমে গেছি পুরো, ক্রিকেট খেলতাম, সাইকেল খুঁজে পাচ্ছি না। আমি কনফার্ম সাইকেল করে নিয়ে গেছে। সাইকেল কিন্তু লক করা ছিল, তেমন ভালোভাবে লক করা, পিছনে চাকা লক করতাম আমি। কিন্তু সাইকেল পাচ্ছি না, খুঁজতেছি, হাঁটতে চলে গেছে হাসপাতালের কাছে। গিয়ে আমার চোখ পড়ছে মর্গের দিকে, দেখি মর্গের পাশে সাইকেলটা রাখা আমার। কেউ হতে পারে রেখে দিতে না, লজিক হচ্ছে কেউ রেখে দিতে না, শতানে করে রাখতে পারে কেউ। তখন আমি কিন্তু ভয় পাই, প্রচন্ড ভয় পাই। তো আমি এখন কেমনে যাম, সন্ধ্যা হয়ে গেছে, মানে মাগরিবের আজান পড়ে গেছে। তারপর মানে আকাশে একটু অন্ধকার, কিন্তু আলো আছে। আমি মর্গের কাছে গেলাম, তো ডান বাম তাকাচ্ছি, আর আমি মনে মনে দোয়া পড়তেছি যে তুমি চলে আসছি হাসপাতালের ভিতরে মর্গের কাছে। আর মর্গটা এমন এক জায়গায় যে পাশে কোনো কিছু নাই, খোলা মাঠের মাঝখানে ওই ভাঙাচোরা গাড়ি, অ্যাম্বুলেন্স ছিল যেগুলো পুরাতন ভাঙা রাখা, পাশেই মর্গ। ওইটা লক করা ছিল তখন, বুঝছেন, লক করা ছিল। আর কিছু ফোটা ছিল, ফোটা ছিল, যাতে বাতাস, গরম বাতাস বা গন্ধ বেরোতে পারে। তখন কোনো অ্যাডজাস্টমেন্ট আমরা দেখি নাই তখন ছোটবেলায়। সাইকেলটা আনতে গেছি আমি, আর আমি তালা খুলতেছি, তালাটা খুলে ফেলছি। তো সাইকেল উঠে আমি তাড়াতাড়ি পেডেল মারছি, আমি বাসায় যাবো। পেডেল মানে সাইকেল তো সামনে যায় না সাইকেল, মানে মনে হচ্ছে পিছন দিয়ে সাইকেলটাকে ধরে রাখছে আমার। পিছন তাকায় দেখি যে মর্গের যে দরজাটা তালা মারা ছিল, দরজার ভিতরে কে নক করতেছে, মানে ধাম করে বাড়ি দিচ্ছে ভিতর থেকে। আমি কনফার্ম হয়ে গেছি যে না, এটা লাশ মাস না, কোনো মানুষ হয়তো বা আটকে গেছে। তো আমি চিল্লাচ্ছি, ভাই কেউ আছেন কিনা, ভাই একজন লোক আটকে গেছে। তো তখন লোকজন কেউ ছিল না, ওই জায়গাটা বাউন্ডারি করা, ওখানে মানুষ এমনিতে যায় না, মানে বিকাল বেলায় মানুষ যায় না, ওইখানে কোনো আড্ডাবাজিও করে না, মানে এমন এক জায়গা। বাড়ি দিচ্ছে, বারবার বাড়ি দিচ্ছে, এবং শব্দ হচ্ছে গোঙানির শব্দ, যে গরু জবাই দিলে সাউন্ড হয় না, গ করে, এই ধরনের শব্দ হচ্ছে। তখন আমার মধ্যে ভয়টা আর কাজ করে নাই। আমি তখন আমার ব্রেনটা তখন কিরকম চেঞ্জ হয়েছে, জানা এটা জিন ভূত না, এটা কোনো মানুষ আটকে গেছে। তো তখন কিন্তু মোবাইলের যুগ ছিল না কিউরা ভাই। তখন আমি সবসময় পকেটে ছোট একটা লাইট রাখতাম। আমি ঘুমানোর সময় বাড়ি এসে বড় লাইট রাখতাম, আর পকেটে একটা ছোট লাইট থাকতো, সবসময় একটা অভ্যাস ছিল। তো আমি তো লাইটটা নিয়ে ওই ফাঁক দিয়ে লাইট মারছি, ফাঁকা ফোকর ছিল, ফোকরে দেখি যে একটা বাটি, আমার কেন বলছি 509, আমার এখনো মনে আছে নাম্বারটা 509 নম্বর একটা মাটির পাতিল নিচে রাখা, দরজার পিছনে রাখা, মানে ফোটারে দেখেছি আমি। ওই পাতিলটা নড়তেছে আর দরজার মধ্যে বাড়ি দিচ্ছে, বারবার বাড়ি দিচ্ছে, আর দরজাটা বাইরে দিয়ে নড়তেছে, আমি স্পষ্ট দেখতেছি। তো আমি বলতেছি তাহলে এর মধ্যে ইঁদুর ঢুকছে, নিশ্চিত ইঁদুর ঢুকছে, মানে লজিক, আমি তখন লজিক বুঝাচ্ছি, যেটার মধ্যে ইঁদুর ঢুকছে, বাড়ি দিচ্ছে। বাড়ি দিল, তখন আমি একটু ভয় পাইছি, স্বাভাবিক ভয় পাওয়াটা, ইঁদুর হোক তাহলে মানুষ নয়। আমি বাসায় চলে যাই, আমি বাসায় চলে আসছি, ওখান থেকে বাসায় চলে আসছি। বাসায় এসে যখন আমি চিন্তা করলাম, মানে ওটা আমি দেখি, ওই মর্গটা দেখছি, ছোট একটা রুমের মতো, ছোট্ট একটা রুম দেখলাম, ভালো করে মর্গটা আমি দেখছি কিন্তু ঘুরে তখন যে কিছু আছে কিনা। বাসায় আসার পর চিন্তা করলাম যে আমি যা দেখলাম মর্গটা, ইঁদুর ঢোকার কোনো রাস্তায় নাই, কোনো জানলা নাই, কোনো দরজা নাই, যে দরজাটা আছে এটা কোনো ফাঁক নাই, মানে এমন কোনো ফাঁক নাই টিকটিকি ঢুকতে পারবে, তাই সেই ফাঁকও নাই, টিকটিকি ঢোকার ফাঁক নাই। আর যে ফুটাগুলো আমি কথা বলছি, উপরে ফুটাগুলা 6 থেকে 7 ফিট উপরে। আমি যখন উপরে উঠছিলাম, আমি ইটে পাড়া দিয়ে উঠছিলাম, ইটের মধ্যে পাড়া দিয়ে ময়লা স্তূপ জমা ছিল, ওটার উপরে উঠছিলাম। তো 6-7 ফিট উপরে ইঁদুর উঠতে পারবে না, ওইটার ভিতরে ঢুকতে পারবে না। ওই এটা আসলে ভৌতিক কিনা আমি জানি না, কিন্তু এই যে পাতিল নড়ার যে ব্যাপারটা, এটা আমার ইলিউশন হতে পারে, অথবা কোনো কানেকশন হতে পারে। আমি কানেকশনটা এই জন্য বললাম, প্লেন যাচ্ছে আমার, কোন দেশে যাচ্ছে জানি না, আসবে, অনেক শব্দ হচ্ছে, ওয়াও, খুব সুন্দর বিমান। আচ্ছা, প্লেনটা চলে যাক, তারপর বলি। বলেন। তো কানেকশনটা এই জন্য বললাম আমি, অনেক সময় কিবরিয়া ভাই দেখবেন যে আমরা আমাদের লাস্ট এপিসোডে গেছে যে কথাগুলো, যে আত্মা যে ব্যাপারটা বলছে, সোল যে ব্যাপারটা, ডিপার্টেড সোল আমরা বলি, বা রেস্ট ইন পিস বলি। অনেক সময় আমি মনে করি আসলে এটা আমার একটা জাস্ট আইডিয়া, বা আমার একটা জল্পনা কল্পনা হতে পারে, যেটার কোনো বাস্তব ভিত্তি নেই। অনেক সময় আত্মাগুলা পৃথিবীতে এসে মানুষের সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করে, হেল্প চায়, যে তুমি আমার জন্য কিছু করো, আমি খুব বিপদে আছি, বা আমি খুব কষ্টে আছি, তুমি আমার জন্য কিছু একটা করো, কোনো এমন কিছু করো যাতে আমার কষ্টটা কমে যায়।
অনেক সময় অনেকের বাবা মা মারা গেছে, অনেক কিছু মারা গেছে, আমি বলবো তাদেরকে তাদের বাবা মার জন্য, সন্তানদের জন্য, আত্মীয় স্বজনের জন্য আমল করতে, দান খয়রাত করেন, ওটা দোয়া করতে বলা হয়েছে। দোয়া করেন যাতে ওনার আমল নামে কিছু পৌঁছায়। তো এটাই বলবো কি ভাই, ভৌতিক কিনা আমি জানি না ব্যাপারটা, কিন্তু এই 509 নাম্বার আমার এখনো মনে আছে। 509 নাম্বার যে লোকটা মারা গেছে বা যার লাশ ছিল, সে হয়তোবা আমাকে কিছু বলার চেষ্টা করছে বা বলতে চাইছিল, আমি সেটা শুনতে পারি নাই, আজও শুনতে আপনি পারি চিন্তা নাই। করছেন, আজ গল্পটা শোনার পর হয়তো অনেকে অনেকভাবে চিন্তা করবে। আমি শেষ করতে চাই, আসলে আমরা খুব হাসি ঠাট্টা দিয়ে শুরু করছিলাম, মাঝখানে সিরিয়াস হয়ে গেছে এবং শেষ পর্যন্ত এসে ভয়ের কাছাকাছি গেলাম। এই জন্যই আমরা বলি ডর মানে ভয়। আড্ডাতে যেটা উঠে আসবে সেটাই আসলে রিয়েল। থ্যাংক ইউ, আমাদের আড্ডাটা অনেক ভালো ছিল, মাঝে মাঝে আমরা দিতে পারি। আমরা এখন শেষ করি রেজা ভাই, মানে শেষ normally- করার আগে কটা প্রশ্ন আমার মধ্যে আছে, যেটা লিসনারদের প্রশ্ন। তো আমি তো অনেক কিছু বুঝি, মানে বলবো যে মানুষের অনেক কিছু বুঝতে পারে, চেষ্টা করি বোঝার, মানুষের মাইন্ড বা সাইকোলজিক্যাল যে ব্যাপারগুলা। তো অনেকে চায় যে আমরা তাদের এলাকাতে যাই, যেমন আমরা চিটাং যাচ্ছি, আপনি বললেন চিটাং যাবো আমরা, ডেট এখনো ফিক্সড হয় নাই এবং প্লেস ফিক্সড হয়, আমরা যাবো কনফার্ম ইনশাল্লাহ। এরকম লিসনাররা চায় আমরা তাদের এলাকায় যাই, গিয়ে লাইভ করি, ওদের এখানে রেকর্ড করি। কোন এপিসোড আমাদের এমন হবে বৃহস্পতিবারে আমরা লাইভ করবো বগুড়াতে আপনার এলাকাতে, কোন এপিসোড আবার সিলেটে করবো, খুলনাতে করবো, বিভিন্ন ঝিনাইদহে করবো। তো ওদের সারা বাংলাদেশ 64 জেলায় আমরা এপিসোড করবো। এই ক্ষেত্রে কোনো স্টেপ কি নেওয়া যায় কিনা? নিব এবং আমি যেটা চাচ্ছি যে ডটটা শুধুমাত্র আমাদের টিমের মধ্যে না রেখে ডটটাকে পুরো বাংলাদেশের কিছু জায়গার কিছু মানুষকে এখানে, ধরেন আমি যদি আরো সহজ করে বলি, লাইক ধরেন বগুড়াতে একজন মানুষ আছে যে হয়তো এইসব প্যারানর্মাল বিষয় নিয়ে কাজ করে এবং যে হয়তো আমাদের মতো সাইন্টিফিক বিষয়গুলো নিয়ে খুব বেশি ইন্টারেস্টেড, তাকে আমাদের সঙ্গে মানে টিমে নিয়ে নেওয়া। তাহলে আমরা একটা কাজ করি কি ভাই, আমরা একটা প্ল্যান করতে পারি ভাবে, এই মুহূর্তে যারা আমাদেরকে শুনতেছেন সারা বাংলাদেশ থেকে, যারা লাইভ শুনতেছেন, আর যারা ইউটিউব থেকে ডাউনলোড করে শুনতেছেন, তাদের উদ্দেশ্যে বলবো আমি, যারা ডাউনলোডের ভিতর শুনেন আমাদের, তাদের জন্য বলবো আমাদের নেটওয়ার্ক কিন্তু সারা দেশে এখনো হয় নাই, আস্তে আস্তে হচ্ছে। তো আপনারা একটা টিম তৈরি করেন, নিজস্ব এলাকাতে একটা টিম তৈরি করেন, 4 জনের বা 5 জনের টিম, আমি বলবো সর্বোচ্চ 3 জনের টিম তৈরি করেন, এর বেশি না। 3 জন টিম হলে বেটার হয়, এর বাইরে যাবেন না। আমাদের সাথে টিমটা কাজ করবে, আমরা যখন লাইভে যাবো সেখানে ওই 3 জনকে আমরা সাথে নিয়ে নিবো, নিয়ে আমাদের সাথে লাইভে তারা আসবে। তো আপনারা টিম তৈরি করে ফেলেন এখনই, আমাদের এই প্রোগ্রাম শেষ হওয়ার সাথে সাথে আপনারা বন্ধু বান্ধবরা মিলে আপনারা টিম তৈরি করেন, টিম তৈরি করে আপনারা আপনাদের এলাকাতে এক্সপ্লোর হন। কিন্তু আমাদের একটা রিকোয়েস্ট হচ্ছে হলো অবশ্যই আপনারা সেফটি সিকিউরিটি নিয়ে যাবেন। আমরা আপনাদেরকে ইন্সপায়ার করছি না এই অর্থে যে ক্ষতি হলে রেসপন্সিবিলিটি আমাদের, কারণ আমরা যেভাবে যাই আমাদের এক ধরনের প্রোটেকশন থাকে আমাদের সঙ্গে, সেই অর্থ প্রোটেকশন না থাকলেও কিন্তু আপনারা আমাদের কথা ইন্সপায়ার হয়ে আপনারা নিজেরা এমন কোন হন্টেড জায়গায় গেলেন, সেখানে আপনারা ক্ষতিগ্রস্ত হলেন, সেই রেসপন্সিবিলিটি কিন্তু আমাদের না। দিনের বেলা করে বেটার, দিনের বেলা আপনারা দিনের বেলা ভিডিও করেন, লোকজন সাথে নিয়ে যাবেন, গিয়ে আপনারা যদি মনে হয় যেটা যাওয়ার মতো তাহলে করে আমাদেরকে দেখাবেন, সেক্ষেত্রে আমরা স্টোরিটা আমাদেরকে বলুন, কোন স্টোরি কি হচ্ছে, বা মানুষ রাতে বেলা যেতে ভয় পায়, বা যারা গেছে ফেরত আসে না, এই ধরনের অনেক ঘটনা আছে। তো আপনারা যান, টিম এখনই রেডি করে ফেলেন। আর এবং আমরা রিকোয়েস্ট করবো যে আপনারা নিজেরা না বলে যাদের কাছ থেকে শুনছেন কোনো মুরব্বী থাকলে তাকে একটা ছোট্ট ইন্টারভিউ করেন, করে ভিডিওটা আমাদেরকে পাঠান। আমরা আমাদের যে ওয়েবসাইটের ঠিকানা আছে ওখানে পাঠান। আপনি ইমেলটা আমরা বলে দিতে পারেন, kibriya2@gmail.com, KIBRIA2 হবে সংখ্যা 2 DAY@gmail.com। আর আমি আমার পক্ষ থেকে বলবো যে আমার যদি আমার সাথে সরাসরি কন্ট্যাক্ট করতে চান, সেক্ষেত্রে আমার ফেসবুকে আপনারা লগ ইন করে জাস্ট রাতবি রেজা লিখবেন, RADBI রাতবি REZA আছে। আর আমাদের ডরের তো পেজ আছেই, ডর পেজটা শুধু ডর নামে আছে, আপনি সার্চ করবেন www.facebook.com/dorteam DAARTEAM dorteam। আমি একটু সহজ করে কি ভাই, আমরা যদি নেক্সট টাইম থেকে এভাবে বলি যে এই পুরাটা না বলে জাস্ট ফেসবুকে ঢুকে .team লিখে চলে আসবে, মানে .team নামে পেজ অনেকে স্ল্যাশ বুঝে না, .team নামে অনেক ফাঁকা ফেক পেজ আছে। যেটা বেশি লাইক যেটা বেশি সেটা আসল, লাখ 2 এর মতো লাইক যেটা সেটার কাছাকাছি থাকবে। তাহলে .team এর মাঝখানে কোনো স্পেস নাই, রাইট? না, কোনো স্পেস, তাহলে স্পেস ছাড়া .team DAARTEAM টিম স্পেস ছাড়া লিখবেন, তাহলে চলে আসবে আমাদের পেজটা। ওকে, এই স্পেসটা শুধু ফেসবুকের ইউআরএল এর ক্ষেত্রে, কিন্তু পুরো .team এ আপনাদের সবারই স্পেস আছে, যে কোনো সময় কন্টেন্ট নিয়ে আপনারা ঢুকে যেতে পারেন, চলে আসতে পারেন। তো কিবরিয়া ভাই, আমরা মনে হয় শেষ দিকে চলে এসেছি। ঈদ মোবারক। বাসায় আজকে অনেকেই দাওয়াত দিলেন আমাদেরকে, আমরা যেতে পারলাম না, আমরা সিরিয়াল করে রেখেছি কে দাওয়াত দিয়েছেন, সবার বাসায় আমরা যাব। বিশেষ করে ওই দাওয়াতে তো আমাদের এখনো যাওয়া হয়নি, ভদ্রলোক মানিকগঞ্জ থেকে আসছিলেন, কিশোরগঞ্জ থেকে একজন খামার আছে, তিনি আমাদেরকে খাঁটি দুধ খাওয়াবেন বলেছেন, গরুর খাঁটি দুধ। তো গরুর খাঁটি দুধ না গাভীর খাঁটি দুধ? গরুর খাঁটি দুধই তো ভাই, নাকি গাভীর খাঁটি দুধ পাওয়া যায়। আচ্ছা, আপনি সরিষার তেল নিয়ে কি করলেন বলেন তো ফেসবুকে? আমি কোনো কথা বলতে চাই না, আপনি শেষ পর্যন্ত এসে সরিষার তেল আছে, আমার মনে হয় এখন বন্ধ করা উচিত। কারণ এইটা চিন্তা করেন আপনারা যাকে রেজা বাবা মনে করছেন, সে বাবা ইদানিং তেল নিয়ে মানুষের জন্য তেল কতটা উপকারী হতে পারে। তেল হয়তো বা আপনাদেরকে বিতরণ দেবে, কোন তেলটা পিওর আগে দেখে নেই। তর্ক বিতর্কের মধ্যে আমরা না জড়াই। অনেক ভালো থাকুন আপনারা। আমি শেষ করছি এবং আমি জানি শেষ করার মুহূর্তে যাবে একটা আঙ্গুল ঢুকাবে এখানে এবং বলবো যে আমার কিছু কথা আছে। আমি শেষ করার মুহূর্তে একটা কথা বলতে শিওর, এই যে আমি জানি তো, বলেন।
থ্যাংক ইউ অলওয়েজ থ্যাংক ইউ। যে একটা কথা সবাইকে বলবো যারা এই মুহূর্তে শুনতেছেন, যে আপনাদের ভালোবাসা আমি সবসময় চাইছি। আমরা কিবরিয়া ভাই, আমি সুমন ভাই, লোবান ভাই, রাজু, সবাই আপনাদের ভালোবাসার জন্যই আমি আসলে প্রোগ্রামটা করি। এবং আমি এই প্রোগ্রামের জন্য এমন না যে আমি অনেক টাকা বেতন পাচ্ছি, কিছুই না, জাস্ট কিবরিয়া ভাইয়ের কথা, আপনাদের ভালোবাসা, লোবান ভাই, সুমন ভাইদের ভালোবাসা, এইগুলোর জন্য এই প্রোগ্রামটা করতেছি। এবং আমি আপনাদের জন্য যতটুকু পারি হেল্প করবো। আপনারা আমাকে ইনবক্স করবেন, আমাদের পেজে ইনবক্স করবেন, আমাদের ফেসবুকের নাম্বার দেওয়া আছে সেটাতে ইনবক্স করবেন, সেটা কিবরিয়া ভাই দেখে। তো এটাই বলবো যে আপনারা ঈদের আনন্দটা সুন্দরভাবে কাটান, বাবা মার সাথে কাটান, বন্ধু বান্ধবের সাথে কাটান, এবং আনন্দটাকে ধরে রাখেন সারা বছর। আপনার কথা ধরে আমি একটা ছোট্ট একটা কথা বলে আজকের অনুষ্ঠানটা শেষ করতে চাই। সেটা হচ্ছে আমরা এবিসি রেডিও ফ্যান ক্লাব করতেছি 64 জেলায়, সারা দেশব্যাপী। তো কিশোরগঞ্জের একটা ছেলে আমাকে ফেসবুকে নক দিছে কিছুদিন আগে। সে একটা টিম করছে 20 জন না 22 জনের, প্রত্যেকটা ছেলের আলাদা আলাদা করে ছবি দিয়ে আইডেন্টিফাই করে তাকে মেইল করছে আমাকে। সে মাঝখানে অনেকবার নক করছে আমার ফেসবুকে, আমি কথা বলি না। তো হঠাৎ করে সে আমাকে নক দিয়া বলতেছে, আমি জীবনে কোনোদিন আমার প্রশংসা নিজে করি না, আমার টিমের বা আমার প্রোগ্রামের করি না, যতটা আপনার করছি ইনফ্যাক্ট এই 12 বছরের ইতিহাসে। আলহামদুলিল্লাহ। সো আমি একটু জাস্ট আমার নিজের প্রশংসা করে একটু শেষ করতে চাই। আমি জানেন এটা উচিত হবে কিনা, আমি বরং প্রোগ্রামের প্রশংসা করে শেষ করতে চাই। সেটা হলো যে ভাইয়া, ডর যখন, উনি ভাবে বলতেছিল, মানে ভালো মন্দ দুইটাই বলি, যে ডর যখন ফ্ল্যাট হয়ে যাচ্ছে, মানে উনি অ্যাজ এ লিসনার, খুব কোর লিসনার, একদম প্রত্যেকটা প্রোগ্রামে হ্যালো 8920 জেবিএসবি বাকি প্রোগ্রামগুলো শুনে, ভাইয়া ডর যখন একেবারে ফ্ল্যাট হয়ে যাচ্ছিল, তখন হঠাৎ করে রেজা ভাইকে আপনি নিয়ে এসে মানে এমন একটা চমক দেখালেন আমাদেরকে রেডিও ইন্ডাস্ট্রিতে, যেটা আসলে অনেক বেশি অপ্রত্যাশিত ছিল। রসকস হয়ে গেছে আর কি। না, ও যেটা বলতে যাচ্ছে যে আমি চিন্তাই করি না এরকম কিছুটা পেতে পারি রেডিওর কাছ থেকে। তো এটা আসলে আমি জানি না মানে কতটুকু করতে পেরেছি, বাট এটা ঠিক যে রেজা ভাই আপনাকে নিয়ে আসার পরে, এখানে পাবলিকের কিউরিওসিটি দেখার পরে আমার কাছে কেন জানি মনে হয়েছে যে প্যারানরমাল জায়গা থেকে রেডিও ইন্ডাস্ট্রিতে অনেক বড় কিছু করা সম্ভব। এটার যে ক্রেডিটটা আমি নিজের জন্য কখনো দিব না, এই পুরো ক্রেডিটটা যাবে সুমন ভাইয়ের উপরে বা আপনার উপরে। না, আমি মনে করি ক্রেডিটটা আসলে টিমের উপরে, এবং পুরো ক্রেডিটটা আমি মনে করি লোবান ভাইয়ের অনেকখানি। লোবান ভাই তো অবশ্যই, লোবান ভাই সে চার দেয়ালের মধ্যে বসে থেকে যেভাবে পরিশ্রম করে, এবং সবচেয়ে বড় ক্রেডিট হচ্ছে আমাদের লিসনার যারা আমাদেরকে এতটা পছন্দ করতেছেন। থ্যাংক ইউ ভেরি মাচ, এবং আমরা আরো অনেক বেশি কিছু করতে চাই আপনাদের দোয়া থাকলে। সুমন, কিছু বলতে চাও শেষের দিকে এসে? না, আমি আর তোমার গার্লফ্রেন্ডের কথা বা কোনো কিছু, যে এখন পর্যন্ত বিয়ে শাদী করতে পারতেছ না, আপনারা এটা বিলিভ করেন না না করেন, সে রেজা ভাইকে প্রতিনিয়ত ফোনে কাউন্সিলিং করে যায়, তার সঙ্গে দেখা করে যে তার একটা সুন্দর বউ পাওয়ার জন্য সে কি ধরনের তদবির সে নিতে পারে। আজকে কি ভাই রেজা ভাই এটা বলেছে আপনার জন্য একটা বউ অর্ডার দেওয়া হয়েছে, এটা অ্যাসেম্বল করা হচ্ছে। উনি তো জিন বিয়ে করতে চায় ভাই, কি করবো আমি? জিন বিয়ে করতে চায়, কি করবো আমি? অ্যাসেম্বল হয়ে গেলেই আমার কাছে চলে তো আমরা শেষমেশে আমরা একটা বড় একটা রেডিওতে অ্যানাউন্সমেন্ট দিতে পারি যে সুমনের জন্য যদি কোনো পাত্রী থেকে থাকেন, তারা আমাদেরকে ফেসবুকে ইনবক্স করেন, পাসপোর্ট সাইজের ছবি সহ, নিচে বাবার নাম, বায়োডাটা সহ। তুমি একটু বলো কি ধরনের মেয়ে চাও? হ্যাঁ, বলে দেন ভাই, আমি আপনি হেল্প করবো। মানে আসলে এখন আমার কাছে বিষয়টা এমন হয়ে গেছে, ধরেন কারোর সামনে যদি আপনি মানে কেউ, ওই যে আমরা আলিবাবা 40 চোর দেখছি না, পুরা খাজানার সামনে পড়ে গেছে, এখন তো কোনটা রেখে কোনটা নিবে, আমার তো খাজানা হয়ে গেছে এখন, বুঝেন? মানে ওর ভবিষ্যৎকে আপনারা বুঝতেই পারতেছেন। যাই হোক, অনেক ভালো থাকেন আপনারা, আমাদের সঙ্গে ছিলেন, থ্যাংক ইউ ভেরি মাচ। আর শেষমেশ শুধু একটা কথাই বলতে চাই, সবাই মিলে অনেক ভালো থাকুন, আমাদের সঙ্গে থাকুন, ঈদ মোবারক। সবাই মিলে একবার একসাথে বলি। আমি শেষ কথা বলতে, এই যে আমি জানতাম সে আবার ভাই আমি কথা বলতে চাই এটাই যে আমার ইচ্ছা হয় সারা রাত কথা বলতে, যেহেতু আমার যখন ফিল হয় যে গেস্টরা বা আমার কথা শুনতেছে, হ্যাঁ আমরা বন্ধ করে দিব, কিন্তু আমার বাসায় মনের ইচ্ছাটা আমি বলতেছি দর্শকদেরকে, লিসেনারদেরকে, যে আমার ফিল করি যে এই মুহূর্তে আমার সামনে সবাই বসে আছে, আমি কথা বলতেছি, আমার ইচ্ছা করে সারা রাত কথা বলি, ওদের সাথে কথা কমিউনিকেশন করি, তারা প্রশ্ন করে আমি অ্যান্সার করি, ইচ্ছা হয়, কিন্তু সময়ের জন্য পারি না আসলে। ধন্যবাদ সবাইকে, থ্যাংক ইউ, ঈদ মোবারক। ঈদ মোবারক। ডর মানে ভয়, haunted by Brand Mr. Mango Candy.